গল্প টু মাই স্টার, লেখিকা ফাতেমা তুজ-জোহরা। বড় আকারের একটা গুদাম ঘর। ঘরটাতে বেশ কতগুলো চেয়ার টেবিল, কিছু ভাঙা কাঠ আর হাফ সেঞ্চুরির মতো খালি প্লাস্টিকের ড্রাম ছাড়া আর কিছুই নেই। ঘরটার মাঝ বরাবর চেয়ারে একটা মেয়েকে দড়ি দিয়ে বেঁধে বসিয়ে রাখা হয়েছে। তার কয়েক হাত দূরেই গুন্ডার ধাঁচের একদল ছেলেপেলে সিগারেটের ধোঁয়া উড়িয়ে আড্ডা দিচ্ছে। হঠাৎ গুদাম ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আরেক দল ছেলেপেলে। ওদের আসতে দেখে মেয়েটার চোখে ভরসার হাসি। দুই দলের মধ্যে শুরু হয় প্রচুর মারামারি। তার মধ্যে একজনের দিকে ফোকাস সবচেয়ে বেশি, যে কিনা বেধড়ক পেটাচ্ছে। গ্লাভস পরা হাতে তার হকি স্টিক, ঠোঁটের কোণ বেয়ে কয়েক ফোঁটা রক্ত বেরিয়ে আসার ছাপ। এই হলো দেহান। তার পিছনে আড়াল করে দাঁড় করিয়ে রেখেছে তিথিকে। মারামারিটা হচ্ছে তিথির কারণেই। তিথির আশেপাশে যেই আসছে তাকে ধরেই উত্তম মধ্যম দিচ্ছে দেহান। এক পর্যায়ে ডিরেক্টর কাট বলার সাথে সাথেই সবাই থেমে গেল। এক একজন বেশ ক্লান্ত। কাস্তের মধ্যে কেউ বা দুষ্টুমির ছলে মারামারি করি হেসে লুটোপুটি খাচ্ছে। যেই রাগী দিহানকে দেখলেন এতক্ষণ, সে হলো দৃশ্যায়ন করা মুভির নায়ক। যেই মেয়েটাকে ঘিরে এই কাহিনী, সে হলো তিথি। সিন শেষে দিহান এসে বসে পড়ল ডিরেক্টর খোকনের পাশে। এক স্টাফ এসে দৌড়ে ঠান্ডা লাচ্ছি এনে দিহানের হাতে তুলে দিল। মেকআপ আর্টিস্ট এসে দিহানের ঘর্মাক্ত মুখমণ্ডল টিস্যু দিয়ে আলতো করে মুছে দিচ্ছিল। এমন সময় তিথি এসে পাশে বসল। বোতল থেকে এক ঢোক পানি খেয়ে গলা ভিজি বলল, উপজা গরম পড়েছে। মনে হচ্ছে মাছ ভাজার মতো ভাজা হয়ে যাব। তিথির কথায় দিহান বলল, সকাল সকাল গরম। রোদই তো এখনো ঠিক মতো ওঠেনি। ইউনো তিথি, যেই কাজে স্টাররা বেশি ভাজা হবে ওই কাজ ভিউয়াররা বেশি পছন্দ করবে। ডোন্ট ইউ ওয়ান্ট ইট? তিথি বলল, ইয়া আই ওয়ান্ট। আই হোপ এই মুভিটা দর্শকরা বেশ উপভোগ করবে। আচ্ছা, আজ রাতে কি তোমার সময় হবে? দিহান বলল, কেন? তিথি হাসি মুখে বলল, লেটস হ্যাভ আ ডিনার। দিহান তিথির কথার উত্তর দিতে যাবে এমন সময় দিহানের বাবার কল আসে। দিহান কল রিসিভ করার জন্য চেয়ার ছেড়ে উঠে একটু দূরে চলে যায়। তিথি তাকিয়ে রইল দিহানের যাওয়ার দিকে। ছোট চার্জেবল ফ্যানটা দিয়ে মুখমণ্ডলে বাতাস লাগাতে লাগাতে তাকিয়ে পড়ি দিহানের দিকে। তিথির মনে হলো দিহান ফোনে কারো সাথে তর্ক বিতর্ক চালিয়ে যাচ্ছে। তিথি কয়েক সেকেন্ডের জন্য অন্যদিকে তাকালে দেখতে পেল দিহান জায়গাতে নেই। বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে দিহান। মাথা ভর্তি রাগ গিজগিজ করছে এখন তার। এক বিষয় নিয়ে রোজ রোজ কথা কাটাকাটি ভালো লাগে না তার। সে চায় না তার বাবার ব্যবসা তদারকি করতে। তবুও তার বাবা ইখতিয়ার উদ্দিন সবসময় দিহানকে ব্যবসার হাল ধরার জন্য কথা শোনাতেই থাকেন। দিহানের সহ্য হয় না তার বাবার কথা। দিহানের সব শখ আহ্লাদ অভিনয় করা নিয়ে। নিজের অভিনয় ক্যারিয়ার শক্তপোক্ত করে গড়ে তুলতে চায় সে। কিন্তু দিহানের এই ইচ্ছা নামক গাছের গোড়ায় সবসময় আবর্জনা ফেলে তার বাবা ইখতিয়ার। তিনি চান তার একমাত্র পুত্র তার কষ্টে গড়ে তোলা ব্যবসার হাল ধরুক। কিন্তু দিহান এই ব্যাপারে দ্বিমত। রাগ করে শুটিং সেট থেকে কাজ ফেলেই বের হয়ে যায় দিহান। ট্রাফিক রুলস ভঙ্গ করে মাত্রাতিরিক্ত স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে সে। কুহুর ঘুম ভাঙে বরাবরের চেয়ে একটু দেরিতে। মূলত অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছিল। হঠাৎই ঘুম থেকে লাফিয়ে ওঠে কুহু। শুরু হয়ে যায় তার ছুটাছুটি। কুহুর ছুটাছুটি দেখে কুহুর মা জিজ্ঞেস করলেন, কিরে এমন ছুটছিস কেন? আজ তো ভার্সিটির ক্লাস আছে বলে আমার মনে পড়ছে না। কুহু ব্রাশ করছিল খুব দ্রুত। মুখ ভর্তি টুথপেস্টের ফেনা নিয়ে বলল, আহমা, আজকে যে আমার ইন্টারভিউ আছে তা কি ভুলে গেলে? আমাকে ডেকেও দাওনি। কুহুর মা বললেন, ইস, আমার মনে নেই। সে যাই হোক, তোকে না বলেছি যে তোর চাকরির প্রয়োজন নেই? পরিবারের আর্থিক হাল তো এত খারাপ হয়নি যে তোর জব করতে হবে। কুহুকুলি করার ফাঁকে ফাঁকে বলল, হাল খারাপ হোক বা না হোক, আমার তো অভিজ্ঞতার প্রয়োজন আছে, তাই না? ভবিষ্যতে কখন কোন কাজে লাগে বলা যায় না। কুহুর মা দীর্ঘশ্বাস ফেলে কুহুর সামনে থেকে চলে গেলেন।
মেয়েটাকে এত বুঝিয়েও পারা গেল না। যেমন বাবা তেমন তার মেয়ে, নিজেদের সিদ্ধান্তে অটল থাকে সব সময়। কুহুকে এখন বলে আর লাভ হবে না, তাই কুহুর মা চলে গেলেন কুহুর জন্য নাস্তা পরিবেশন করতে। কুহু 5G গতিতে তৈরি হয়ে নিল। কাগজপত্র সব ঠিকঠাক নিয়েছে কিনা তা আরেকবার চেক করে নিয়ে ছুটে বের হলো ঘর থেকে। দৌড়ে গিয়ে দরজার সামনে জুতো পরতে দেখে কুহুর মা বলল, কুহু নাস্তা করে বের হো, একেবারে খালি মুখে বের হোস না, তাহলে কিন্তু তোর জব হবে না। কুহু বলল, উফ মা, আমাকে এভাবে জব না পাওয়ার থ্রেট দিচ্ছ কেন? একবার না হলে আবারও ট্রাই করব। একবার না পারিলে দেখো শতবার, এই কথাটা আমি মেনে চলি মা। কুহুর মা বলল, অত কিছু জানি না, খেতে হবে ব্যাস। কুহু এক দৌড়ে গেল খাবারের কাছে। বাটিতে রাখা দুটো সেদ্ধ ডিম হতে একটা ডিম মুখে পুরে ছুটে বের হয়ে গেল বাসা থেকে। ডিম ভর্তি মুখ নিয়ে মাকে আল্লাহ হাফেজ বলে বের হলো। গত রাতে বৃষ্টি হয়েছে বিদায় ঘুমটা একটু করা হয়েছে আজ। এলাকার রাস্তার অবস্থা বেশ খারাপই বলা চলে। পাকা রাস্তায় গর্তের শেষ নেই, কাদাপানিতে ভরে আছে পুরো রাস্তা। কবে যে ঠিক হবে এই রাস্তা? এরকম নানা কথা মনে মনে বলতে বলতে মেইন রোডে গিয়ে সিএনজির জন্য দাঁড়ালো কুহু। শুধু একটা ডিম খেয়ে মুখের স্বাদ কেমন বাহানা করছে, অন্য কিছু খাওয়া প্রয়োজন। কিন্তু আশেপাশে কোনো দোকান নেই। মেইন রোড হলেও এই পাঁচটায় দোকানপাট নেই বললেই চলে। কুহু ফোনে একটু অনলাইনে প্রবেশ করলো, কোনো বাইক ভাড়াতে পাওয়া যায় কিনা তা দেখতে। এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে, বাইক হলে জ্যামেরে ফাঁক ফোকরেও এগোতে পারবে। কুহু কিছু বুঝে ওঠার আগেই কুহুর পাশ ঘেঁষে একটা প্রাইভেট কার কিছু দূর অগ্রসর হয়েই রাস্তার কিনারে থাকা পিলারের সাথে আঘাত হানে। কুহু এতটাই ভয় পেয়ে যায় যে মুহূর্তেই ঘটে যাওয়া ঘটনা তার মস্তিষ্ক ঠিক গ্রহণ করতে পারছে না। মিনিট কয়েক পার হলো এভাবেই। কুহু দীর্ঘশ্বাস ফেলল। এতক্ষণ নিঃশ্বাস নিয়েছিল কিনা সেটা সে বলতেই পারবে না। গাড়ির দিকে তাকালো কুহু। গাড়ির সামনের অংশ থেকে ধোঁয়া বের হতে শুরু করেছে। গাড়ি হতে কাউকে বের হতে দেখা যায়নি। কুহুর বুকের ভেতর ভয়ের মাত্রা বাড়ছে, বই কমছে না। এরকম ঘটনার সম্মুখীন হয়নি সে কখনোই। পায়ের তালু যেন ভয় আটকে ধরেছে মাটি। তবুও কুহু সাহস জুগিয়ে এগোলো সেই গাড়ির দিকে। গলায় শুকিয়ে এলো তার। আশেপাশে মানুষজনও তেমন একটা নেই আপাতত। এমনিতে অহরহ মানুষের সমাগম থাকে, বিপদ বুঝি এভাবেই আসে। গাড়ির কাছে ড্রাইভিং সিটের পাশে গেল কুহু। সামনের গ্লাসে অসংখ্য ফাটল ধরেছে। ভেতরে তাকালো কুহু, দেখতে পেল ড্রাইভিং সিটে বসা লোকটা বেশ আঘাত পেয়েছে। কপাল গড়িয়ে বেয়ে পড়ছে রক্ত। লোকটা আহত নাকি নিহত হয়ে গিয়েছে সেটা তাকে বের না করা অবধি বোঝা যাচ্ছে না। কুহু একা এই কাজ করতে পারবে না, অন্যদের সাহায্যের প্রয়োজন। বিপদে মানুষের পাশে না দাঁড়ালে নিজেকে মানুষ বলে পরিচয় দেবে কিভাবে? রাস্তায় যে কয়টা গাড়ি আসছে কুহু চেষ্টা করছে তাদের থেকে সাহায্য পাওয়ার। এক পর্যায়ে একটা বাস উপস্থিত হয় সেখানে। বাসে থাকা লোকজন মিলে লোকটাকে বের করে গাড়ি থেকে। যুবক বয়সী একজন পুরুষ, দেখতে সুদর্শন হলেও আপাতত তার অবস্থা খারাপ। সে যে উচ্চবিত্ত পরিবারে অবস্থান করে সেটা তার অবস্থা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে। কুহু এক ফাঁকে গাড়ির চাবিসহ সেখানে প্রয়োজনীয় যা ছিল সেটা তার ব্যাগে করে নিয়ে নিল। বলা যায় না কে কখন কোন জিনিস নিয়ে যায়। একটা সিএনজিতে করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা করল কুহু। লোকটার ক্ষত হওয়া কপালে নিজের উড়নার এক প্রান্ত দিয়ে চেপে ধরে বসে আছে কুহু। লোকটাকে কোথাও একটা দেখেছে কুহু, এমনই মনে হচ্ছে তার। কিন্তু কোথায় দেখেছে তা মনে করতে পারল না। সাথে নিজের ইন্টারভিউ এর কথাও বেমালুম ভুলে গেল। লোকটাকে হাসপাতালে ভর্তি করে রিসিপশনের পাশে রাখা চেয়ারে বসে আছে কুহু। গাড়ি থেকে লোকটির প্রয়োজনীয় সামগ্রী যা নিয়েছিল সেখানে একটা ভিজিটিং কার্ড পায়, যেখান থেকে জানতে পারে যে এনার নাম আওরাব বিন দিহান। তিনি একজন অভিনেতা।
কিন্তু যেভাবে অ্যাক্সিডেন্ট করেছে মনে হচ্ছে তিনি ইচ্ছে করে এমন বেগতিকভাবে গাড়ি চালিয়েছেন, আর নয়তো গাড়িতে কোনো সমস্যা ছিল। কে জানে আসল ঘটনা। দিহানের জ্ঞান না ফেরা অবধি কুহুকে হাসপাতাল থেকে যেতে নিষেধ করেছেন কর্তৃপক্ষ। অ্যাক্সিডেন্টের পেশেন্ট বলা যায় না কি থেকে কি হয়। এই দিহানের চোখ করে আজ নিজের ক্যারিয়ারের একটা ধাপ মাটিচাপা দিতে হলো। ইন্টারভিউটা আর দেয়া হলো না। এতক্ষণে হয়তো ইন্টারভিউ শেষ হয়ে গিয়েছে। হেলান দিয়ে বসে ব্যাগ থেকে পানির বোতলটা বের করলো কুহু। মুখের সামনে পানির বোতলটা তুলে ধরতেই চোখে পড়ল নিজের দুটো রক্তমাখা হাত। হাতে মৃদু কম্পন শুরু হলো। কাবা হাতেই একটু পানি পান করে নিল। নিজের সামান্য আঙ্গুল কেটে রক্ত বের হলে যে কুহু ভয় পেত, সে আজ অন্য আরেকজনের রক্তে মাখামাখি হয়ে আছে। কুহু ভেবে পায় না যে হঠাৎ করে বুকে এত সাহস জমল কখন। পরনের হালকা গোলাপি রঙের ওড়নাটা লালচে রূপ ধরেছে। জামাতেও বেশ কয়েক জায়গায় ছোপ ছোপ হয়ে গিয়েছে। চোখ বন্ধ করল কুহু। চেয়ারে আরেকটু বেশি করে হেলান দিয়ে মাথা এলিয়ে দিল। লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করছে। ফোনের রিংটোনে চোখ মেলে তাকালো কুহু। ব্যাগ থেকে নিজের ফোন বের করে দেখলো কেউ কল করেনি। তাহলে এতক্ষণ কার ফোন বাজলো? ভাবতে ভাবতেই আবার রিংটোনের আওয়াজ আসে কানে। দিহানের ফোনও যে ব্যাগে ছিল কুহু সেটা এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল। ব্যাগ সাঁতরে ফোন বের করতে করতে আবারও কল কেটে গেল। ফোন হাতে নিতে আবারও কল আসলো। স্ক্রিনে ভেসে উঠল ইলিয়াস নামটা। কুহু রিসিভ করতেই ওপাশ থেকে রাগান্বিত কণ্ঠে শোনা গেল, কি ব্যাপার দিহান, ফোন ধরছো না কেন? কতবার কল দিয়েছি দেখেছো একবারও? আর কবে শোধরাবে তুমি? হুটহাট করে শুটিং সেট থেকে বের যাও। কাউকে কিছু জানানোর প্রয়োজন বোধ করো না। এমন করলে তোমার ক্যারিয়ার রকেটের গতিতে শেষ হয়ে যাবে। হোয়াই আর ইউ সো স্টাবর্ন ম্যান? কাম ব্যাক কুইকলি। কথাগুলো বলে থামল ইলিয়াস। ভীষণ রাগ হচ্ছে তার। দিহান এত তেরামো করে যা আর নেওয়া যাচ্ছে না। নিজের এজেন্সি ক্যারিয়ারে দিহানের মতো এমন কাউকে ম্যানেজ করতে হয়নি তাকে। কুহু চুপচাপ শোনার পর উত্তর দিল, আমি কি জানতে পারি আপনি কে? মেয়ে কণ্ঠ পেয়ে হতভম্ব হয়ে গেল ইলিয়াস। দিহানের ফোন একটা মেয়ের হাতে। সে থেকে বের হয়ে যাওয়ার কারণ কি এই মেয়ে? দিহান কি লুকিয়ে কারো সাথে ডেটিং করছে? নাকি কোনো ক্লাবে গিয়েছে? কত শত প্রশ্ন একই সাথে মস্তিষ্কে ছোটাছুটি করছে। এত চিন্তার ফাঁকে ইলিয়াস বলল, আমি দিহানের ম্যানেজার। আপনি কে? ওর ফোন আপনার হাতে কেন? দিহান কোথায় এখন? আর ইউ ডেটিং উইথ দিহান? টেল মি দ্য ট্রুথ। কুহুর রাগ হচ্ছিল ইলিয়াসের কথা শুনে। কুহু বলল, আমি কে সেটা বললে কি চিনবেন? আপনার এই দিহানের জন্য আজকে আমার ইন্টারভিউ দিতে যেতে পারলাম না। নিজে লোককে সামলাতে পারেন না? রাস্তায় কিভাবে চলাচল করতে হয় সেটা কি শেখাননি? একটুর জন্য তো গাড়ি চাপা দিচ্ছিল আমাকে। আল্লাহর রহমে বেঁচে গিয়েছি। যেখানে আমি মারা পড়তাম সেখানে নিজের টাকা খরচ করলাম এখন তার জন্য। আমার এত দায় কিসে? আবার আমাকেই উল্টাপাল্টা প্রশ্ন করছেন। ইলিয়াস বলল, ওয়েট এ মিনিট, আমাকে এত কথা শোনাচ্ছেন কেন? আর কি করেছে দিহান? ক্লিয়ারলি বলুন আমাকে। কুহু বলল, হাসপাতালে আসুন, তাহলেই বুঝতে পারবেন। এই কথা বলে কুহু ফোনের লাইন কেটে দেয়। ইলিয়াসকে আর কোনো উত্তর দেবার সুযোগ দেয়নি। ফোনটা রেখে দিল ব্যাগের ভেতর। দুপুর পার হয়ে যাচ্ছে তবুও দিহানের জ্ঞান ফেরার নাম নেই। এদিকে ক্ষুধা আর ক্লান্তিতে দুর্বল হয়ে পড়েছে কুহু। ইলিয়াস আরো বেশ কয়েকবার কল করলো কিন্তু কুহু রিসিভ করলো না। ইলিয়াস বারবার কল করছিল হাসপাতালের ঠিকানার জন্য, কিন্তু রিসিভ না করাতে উপায়ান্তর না পেয়ে দিহানের ফোন নম্বর ট্র্যাক করার সিদ্ধান্ত নিল ইলিয়াস। কুহু উঠে দাঁড়ালো বাহিরে যাবার জন্য। হাসপাতালের ভেতর কোনো ক্যান্টিন আছে কিনা তা সে জানে না। ক্যান্টিন আছে কিনা তা জিজ্ঞেস করতে রিসেপশনের দিকে এগিয়ে গেল। এমন সময় খবর এলো দিহানের জ্ঞান ফিরেছে। কুহু ক্লান্তিমাখা একটা হাসি দিল, যেন সে হাফ ছেড়ে বাঁচল।
তেহানের যেই জিনিসগুলো গাড়ি থেকে নিয়েছিল সেগুলো একটা পলিব্যাগে ভরে রিসিপশনে জমা রেখে বের হয়ে যাচ্ছিল কুহু। এমন সময় দেখলো বেশ কয়েকজন ক্যামেরা হাতে নিয়ে এদিক সেদিক খোঁজাখুঁজি করছে কাউকে। কুহু আন্দাজ করতে পারলো যে ওরা দেহানের অ্যাক্সিডেন্টের নিউজ করতে এসেছে। কুহু মনে মনে ভাবলো, এটা আমার দায় না। কোনো রিপোর্টার আসলে আমার কিসের দায়ভার? যাটা সে আর তার ম্যানেজার বুঝুক গিয়ে। সেলিব্রিটিদের আশেপাশে থাকাও রিস্কের। চলে গেল কুহু হাসপাতাল থেকে। গেট দিয়ে বের হবার সময় একজনের সাথে ধাক্কা খেল কুহু। লোকটা দৌড়ে ভেতরে প্রবেশ করছিল, তাই হয়তো খেয়াল করেনি। কুহু ডান বাহুতে বেশ চোট পেয়েছে। কুহু তাকালো লোকটার দিকে। বেশ সুদর্শন ও বলিষ্ঠ লাগলো তাকে। বয়স 30-এর আশেপাশে হবে হয়তো। লোকটা খুব দ্রুত বেশ কয়েকবার বলে ফেললো, সরি সরি সরি, এক্সট্রিমলি সরি, এক্সকিউজ মি। ছুটে চলে গেল লোকটা। কুহু লোকটার ভেতরে যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আজকের দিনটা আসলেই খারাপ। মায়ের অমতে বের হয়েছি বলে হয়তো আল্লাহ আমার উপর নারাজ হয়েছে। আল্লাহই ভালো জানেন। কুহু হাসপাতালের সামনের একটা ফাস্ট ফুডের দোকানে গেল। সেখান থেকে একটা মিনি সাইজের পিৎজা অর্ডার করলো। পিৎজার অপেক্ষা করতে করতে বাহিরে তাকিয়ে দেখলো রিপোর্টাররা একে একে বের হয়ে আসছে। উৎসুক দৃষ্টিতে কুহু তাকিয়ে ভাবছে যে ওরা দেহানের ইন্টারভিউ নিতে পারলো কিনা। ভাবতে ভাবতেই চলে এলো গরম গরম পিৎজা। কুহু দ্রুত খাওয়া শুরু করলো। পেটের ভেতরে হওয়া ক্ষুধার মিছিল থামাতে হবে যে। ইলিয়াস রিসিপশন থেকে দেহানের কেবিন প্লাস বেড নম্বর জেনে ছুটে গেল সেদিকে। কেবিনে যেয়ে দেখলো দেহানের জ্ঞান ফিরেছে। ডাক্তার তাকে পর্যবেক্ষণ করছে। দেহানের কাছাকাছি এসে দাঁড়িয়ে ইলিয়াস দীর্ঘশ্বাস ফেলল। চেক আপ শেষে ডাক্তার জানালো দেহানের মোটামুটি আঘাত লেগেছে, তবে সিরিয়াস ক্ষতি হয়নি। বেশ কয়েকদিন টোটালি বেড রেস্টে থাকতে হবে। অবশ্যই নিয়ম করে ওষুধ গ্রহণ করতে হবে। অবস্থার একটু উন্নতি ঘটলে রিলিজ দেয়া হবে। ডাক্তার চলে গেলে ইলিয়াস একটা টুল টেনে নিয়ে বসলো দেহানের পাশে। ইলিয়াস বলল, কয়দিন পর পর এমন সব কাণ্ড কেন ঘটা বলতো? আর ইউ ম্যাড? কতগুলো রিপোর্টার এসেছিল জানো? নিজের ক্যারিয়ারকে কি একটু ভালোবাসো না? হয় ম্যান হয়। ক্যারিয়ার শেষ হয়ে যাবার চিন্তা নেই তোমার মাথায়? এই পেশায় না টিকতে পারলে বাবার বিজনেস সামলাবে, চিন্তা কিসের তাই না? দেহান ধীরে ধীরে বলল, বাবার কথা একদম উল্লেখ করবে না। তিনিই যত নষ্টের গোড়া। বাই দা ওয়ে, আমাকে এখানে কে এনেছে? ইলিয়াস বলল, মেবি কোনো একটা মেয়ে। নিজের পরিচয় দেয়নি। দেহান বলল, মেবি। ইলিয়াস বলল, হ্যাঁ এরকমই আর কি। তোমার ফোন রিসিভ করেছিল পরে জানতে পেরেছি। তোমার মতো সেই মেয়েও ঘাটতারা প্রকৃতির। কতগুলো কথা শোনালো, বাট হাসপাতালের নামটা বলল না। পরে নম্বর ট্র্যাক করে বের করতে হয়েছে। দেহান বলল, এসে দেখেছিলে মেয়েটাকে? আমার ফোন তার হাতে ছিল, সেটা কি নিয়ে পালিয়েছে? ইলিয়াস বলল, না দেখিনি। হাসপাতালে এসেছি পরেও তো ফোনের লোকেশন এখানেই শো করছিল। ভালো জিনিস মনে করেছো। দেখি রিসিপশনে খোঁজ নিয়ে। ইলিয়াস চলে গেল রিসিপশনে। সেখানে জিজ্ঞেস করতেই একটা পলিব্যাগ বের করে দেয় এক রিসিপশনিস্ট। ইলিয়াস দেখলো সেখানে ফোন সহ আরো কিছু জিনিস রয়েছে। মেবি মেয়েটা সেফটির জন্য গাড়ি থেকে সংগ্রহ করে রেখেছিল। ইলিয়াস জিজ্ঞেস করলো, মেয়েটা এখনো এখানে আছে কিনা? উত্তরে রিসিপশনিস্ট জানায় যে সে ঠিক বলতে পারবে না, তবে মেয়েটা কিছুক্ষণ আগে উঠে ক্যান্টিনের খোঁজ জিজ্ঞেস করেছিল। হালকা গোলাপি রঙের ড্রেস পরা মেয়েটা। ইলিয়াস ছুটে গেল ক্যান্টিনে, কিন্তু সেখানে গোলাপি ড্রেসে কাউকে দেখল না। ইলিয়াসের খেয়াল হলো গেটে একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। ওই মেয়েটাই সেই মেয়ে ছিল না তো? সে কি এখনো আছে এখানে? চিন্তায় পড়ে গেল ইলিয়াস। পিৎজা খাওয়ার পর কুহু রওনা করলো ওর সবচেয়ে কাছের বান্ধবী রিমির বাসায়। হাসপাতালে থাকতেই যতটুকু পেরেছে লেগে থাকা রক্ত ধুয়ে মুছে নিয়েছে, তবুও বেশ অনেকখানি এখনো লেগে আছে।
এই অবস্থায় যদি বাসায় যায় তাহারা কুহুর মা নির্ঘাত হার্ট অ্যাটাক করে বসবেন কিছু জানার আগেই। কুহু চায় না মাকে চিন্তায় ফেলতে। ফাস্টফুডের দোকান থেকে বের হয়ে একটা রিক্সা ভাড়া করে নিল। রিক্সাতে চড়ে বেশ খানিকটা যাওয়ার পর ইলিয়াস দৌড়ে বের হয়ে আসলো হাসপাতালের গেটে। একটুর জন্য দেখতে পেল না কুহুকে, যদিও দেখতে পাবে এমন আশা করেনি। তবুও যদি সুযোগ পেয়ে যায় সে কারণেই ছুটে আসা। কুহু চলে গেল ওর বান্ধবী রিমির বাসায়। রিমি কুহুকে এই অবস্থায় দেখে বেশ ঘাবড়ে গেল। কুহুকে বাসার ভেতর নিতে নিতে প্রশ্ন করতেই রইল, কুহু তোর এই অবস্থা কেন? কাপড়ে কিসের দাগ? কোথাও অ্যাক্সিডেন্ট করেছিস? কোথায় ব্যথা লেগেছে? নিশ্চয় অনেকটা জখম হয়েছে। নয়তো কাপড়ে এত লাল দাগ কেন? এগুলো তো ছিল না। কি হয়েছে বল আমাকে। কুহু রিমির বিছানায় বসে বলল, এত প্রশ্নের জবাব একসাথে কিভাবে দেব বলতো? আমাকে দম ফেলতে দে একটু। আগে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া, তারপর বলছি। রিমি ছুটে গিয়ে সাপ্লাইয়ের পানির সুইচ অনে করে টাটকা ঠান্ডা পানি তুলে নিল। ফ্রিজে ঠান্ডা খেলে কুহুর সর্দি লেগে যায়, যে কারণে রিমি ফ্রিজ থেকে পানি না নিয়ে সাপ্লাই থেকে নিয়েছে। কুহুকে পানি দিয়ে কুহুর পাশে জিজ্ঞাসাতুর নয়নে চেয়ে রইল যে কখন কুহু পানিটুকু খাওয়া শেষ করবে আর কখন রিমিকে সবকিছু বলবে। পানি খাওয়া শেষ হলে কুহু রিমিকে বলল, আমাকে তোর এক সেট ড্রেস দে তো। এটা চেঞ্জ না করে বাসায় ফিরলে মা চিন্তায় পড়ে যাবে। হাজারটা প্রশ্ন ছুড়ে বিধ্বস্ত করে ফেলবে আমাকে। রিমি রাগী ভাব করে বলল, ও আচ্ছা, আমি তাহলে প্রশ্ন করে তোকে বিধ্বস্ত করে ফেলছি। আমাকে কি তোর হিটলার মনে হয়? কুহু হেসে বলল, তুমি মহারানী কটকটি। অনুগ্রহ করে আমাকে জামা দাও, আমি গোসল করে নিই, তারপর শান্তিমতো বসে সব বলছি। এভাবে আর কিছুক্ষণ থাকলে আমি জ্ঞান হারাবো। রিমি কি শোনা বলে উঠে যায় কুহুর পাশ থেকে। রিমি আর কুহুর ড্রেসের মাপ একই থাকায় দুজনই দুজনের ড্রেস অনায়াসেই পরতে পারে। রিমি সবুজ রঙের এক সেট ড্রেস বের করে দেয় কুহুর হাতে। কুহু হাসি মুখে কাপড় নিয়ে বাথরুমের দিকে এগোলে রিমি পেছনে থেকে জিজ্ঞেস করে, কিছু খেয়েছিস? কুহু পিছন ফিরে বলল, জাস্ট স্মল সাইজের একটা পিৎজা আত্মসাৎ করে এখানে এসেছি। এখন আমি একেবারেই এনার্জিলেস। এই বলে কুহু চলে গেল গোসল করতে। রিমি চলে গেল রান্নাঘরে। কুহুর জন্য পুষ্টিকর কিছু বানানোর প্রয়োজন বোধে। রিমি আর কুহু দুজন কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড। কেউ কেউ অবাক হয়ে বলে যে অল্প সময়ে কিভাবে বেস্ট ফ্রেন্ড হওয়া যায়। বেস্ট ফ্রেন্ড হওয়ার বড় রুলস হচ্ছে মনের মিল। এটা হয়ে গেল বেস্ট ফ্রেন্ড হতে বেশি সময় লাগে না। কুহু আর রিমির ক্ষেত্রেও ঠিক তেমনি। ওদের সম্পর্ক যেন আত্মার আত্মীয় থেকেও বেশি। সচরাচর অপরিচিত কেউ দেখলে ওদের দু বোন বলেই মনে করে। আসলেই ওরা দুই বোনের মতো। রিমি এখানে একাই থাকে চাকরির সুবাদে। কুহু ফাঁক ফোকর পেলেই চলে আসে রিমির কাছে। কুহু গোসল সেরে বের হয়ে দেখল রিমি স্যুপ নিয়ে বসে আছে। রিমির কাণ্ডে প্রশান্তির হাসি হেসে কুহু বলল, আচ্ছা, তুই কে আমার মায়ের পেট থেকে হয়েছিস? নয়তো আমার সাথে এত মিল কেন তোর? রিমি মজা করে বলল, এখন থেকে তাহলে বড় আপা বলে ডাকবি আমাকে। এখন এক গরম গরম স্যুপ পেটে চালান কর। কুহু আর রিমি বসে গেল ঘটে যাওয়া ঘটনার কাহিনী বিন্যাস করতে। ইলিয়াস দেহানের পাশে বসে বসে আপেলের খোসা ছাড়াচ্ছিল। এর আগে কমলার খোসা ছাড়িয়ে দিয়েছে দেহানের হাতে। দেহান সেটাই খাচ্ছিল। খাওয়ার ফাঁকে দেহান ইলিয়াসকে জিজ্ঞেস করলো, হুজ দিস গার্ল? ইলিয়াস আস্তে করে বলল, ডোন্ট নো। দেহান বলল, তখন বাহিরে গিয়ে জানতে পারোনি কিছু? ইলিয়াস রাগ করে বলল, মেয়েটা তো পরিচয় দেওয়ার জন্য বসে থাকেনি। আর হ্যাঁ, তুমি নিজেকে সামলাও। এসব উল্টাপাল্টা কাজ করে সব সময় গসিপে থাকতে কি খুব ভালো লাগে তোমার? দেহান ইলিয়াসের হাত থেকে আপেল নিয়ে এক কামড় মুখে নিয়ে বলল, সব আমার বাবার দোষ। যত উল্টাপাল্টা কাজ হয় ওনার জন্য। ইলিয়াস বলল, অন্যের ঘাড়ে দোষ চাপাতে পারলেই বাঁচো, তাই না? এরকম করলে ক্যারিয়ারের আশা ছেড়ে দাও। দেহান বলল, ওহে আমার প্রিয় ইলিশ মাছ, তোমাকে আমি অনেক ভালোবাসি।
আমি বিশ্বাস করি যে তুমি আমার ক্যারিয়ার খারাপ হতে দেবেই না। ইলিয়াস বলল, মুখ দিয়ে বাক্য বের হয় নাকি মধু ঝরে। এদিকে রিপোর্টার আসছে যখন তখন, মশলাপাতি মিশিয়ে আবার কি নাকি নিউজ করে, সেই চিন্তায় আমি জ্ঞান হারানোর অবস্থা, আর উনি মজা করেন আমার সাথে। তেহান বলল, বিগ ব্রো, হোয়াই আর ইউ সেসো? আই রিয়েলি মিন ইট, ইউ নো। ওকে ফাইন, আই উইল নেভার ডু দিস এগেইন। ইলিয়াস দীর্ঘশ্বাস ফেলে বলল, একই বুলি আর কত আওড়াবে কে জানে। ম্যানেজার না হলে এসব কথায় পাত্তাই দিতাম না। তেহান বলল, ইউ নো ইউ আর লাইক আই। উপরে শক্ত আবরণ, বাট ইনসাইড একদম সফট। ইলিয়াস বলল, হয়েছে হয়েছে, পাম দিয়ে ফুলাতে হবে না। তাড়াতাড়ি সুস্থতা হও। রানিং প্রজেক্ট শেষ করে তোমায় আমেরিকায় যেতে হবে আরেকটা অ্যাম্বাসিডির শুটের জন্য। নেক্সট মান্থ এই ডেট। আর হ্যাঁ, নেক্সট উইকে তোমার জন্য অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে, ইন্টারভিউ নেওয়া হবে। সো নিজেকে যত দ্রুত সম্ভব সুস্থ হতে সাহায্য করো। তেহান আপেলের শেষ কামড় দিয়ে বলল, ওকে মাই লর্ড। দেখতে দেখতে কেটে গেল এক সপ্তাহ। কুহু এই কয়দিন আরো বেশ কয়েক জায়গায় ইন্টারভিউ দিয়েছে, কিন্তু কোনো জায়গা থেকে অ্যাকসেপ্ট করেনি। কিছুটা হতাশ হলেও হাল ছাড়েনি কুহু। অভিজ্ঞতা ছাড়া জব পাওয়া আসলেই মুশকিল। যদি বাহিরের দেশের মতো হতো যে ফাইনাল ইয়ার শেষ হবার আগে 3 মাসের জন্য নিজের সাবজেক্ট ভিত্তিক কোম্পানিতে ইন্টার্ন করে পড়াশোনা শেষ করবে, তারপর পারফরমেন্স ভালো থাকলে সেই কোম্পানিতে স্টাডি শেষে জবের সুযোগ। আহা, এমন হলে এই দেশে বেকারত্বের হার অনেকাংশেই কমে যেত। এমন সবার দ্বারে দ্বারে ঘুরতে হতো না। কুহু আজ এসএম এন্টারটেইনমেন্ট কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছে। এটা অবশ্য কুহুর এক ফ্রেন্ডের সাজেশন ছিল। এখানে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না কুহুর। এন্টারটেইনমেন্ট জগতের কিছু জানে না বললেই চলে। এমন অজ্ঞতা নিয়ে জবের কোনো আশা নেই। তবুও ট্রাই করলে তো দোষের কিছু নেই। জব হয়ে গেলে আস্তে ধীরে শিখে নেবে। দেখা যাক সুযোগের পাখি ধরা দেয় কিনা। প্রায় ঘন্টাখানেক যাবৎ বসে আছে কুহু। এত মানুষ ইন্টারভিউ দিতে আসবে কুহু তা কল্পনাও করেনি। এত এত মানুষের ভিড়ে নিজের কোনো সুযোগ নেই এমনই ভাবছে কুহু। এমন ভেবে 2বার করে উঠে চলেও গিয়েছিল গেট পর্যন্ত, পরে আবার এসে আসনে বসেছে। কুহু 3য় বার উঠে দাঁড়ায়, তবে এবার চলে যাবার জন্য নয়, পানি খাওয়ার জন্য। পানি যতটুকু ছিল তা এতক্ষণে শেষ করে ফেলেছ। কুহু এগিয়ে গেল পানি ফিল্টারের দিকে। নিজের বোতল এগোতে যাবে এমন সময় আরেকজন বোতল এগিয়ে দিল পানি ভরার জন্য। কুহু বিরক্তি নিয়ে বলল, এখানে আমি আগে এসেছি, মাঝ থেকে আপনি কেন বোতল এগিয়ে দিলেন? লোকটির দিকে তাকালো কুহু। লোকটা তাকালো কুহুর দিকে। কয়েক সেকেন্ড নীরবতার পর দুজনেই একসাথে বলে উঠল, আপনি? লোকটিকে ছিল বলে আপনার মনে হয় ইলিয়াস নাকি দিহান? দুজনে একই সাথে আপনি বলে প্রশ্ন ছুড়ে দেওয়ার পর ফিক করে হেসে দিল। সামনে দাঁড়িয়ে থাকা লোকটা হলো হৃদয়। একটা কোম্পানির ইন্টারভিউ দিতে গিয়ে ওদের একটুখানি আলাপচারিতা হয়েছিল। বেশ নম্র ভদ্র একটা ছেলে হৃদয়। কুহু ভাবতে পারেনি যে হৃদয়ের সাথে এখানে আবার দেখা হয়ে যাবে। কুহু হেসে বলল, উপস, মিস্টার হার্ট, ইউ আর অলসো হেয়ার। হৃদয় মুচকি হেসে বলল, মিস কোকিল, মেবি আপনার কুহু ডাক শুনতে শুনতে এখানে চলে এসেছি। কুহু বলল, দিস ইজ নট ফেয়ার। আমি কোকিল নই, কুহু। হৃদয় বলল, কোকিল তো কুহু বলেই ডাকে, তাই না? কুহু বোতলে পানি ভর্তি করতে করতে বলল, তারপর কি খবর বলুন। এখানে কি করছেন? হৃদয় বলল, ইন্টারভিউ, এই তো। কুহু বোতলের ক্যাপ লাগাতে লাগাতে বলল, প্রতিদ্বন্দ্বী হিসেবে আমিও আছি কিন্তু। হৃদয় মুচকি হেসে বলল, ভয় দেখাতে চাইছেন? যদি আপনার জব হয়ে যায় তাহলে আপনার থেকে ট্রিট নেব। কুহু এক ঢোক পানি খেয়ে বলল, ট্রিট নেয়ার চিন্তা আপনার দুঃস্বপ্নই হয়ে রবে হৃদয় সাহেব। ফ্রেন্ডের ঠেলাঠেলিতে এমন এক জায়গায় ইন্টারভিউ দিতে এসেছি যেখানের কাজ সম্পর্কে কিছুই জানা নেই। জব না হওয়ার চান্স 99%। জাস্ট ভাগ্যকে ট্রাই করতে এলাম আর কি।
হৃদয় কুহুর প্রতি উত্তর দিতে যাবে এমন সময় হৃদয়ের নাম ধরে ডাক পড়ল ইন্টারভিউ রুম থেকে। হৃদয় আর কিছু না বলে হাসি মুখে চলে গেল ইন্টারভিউ রুমে। কুহু আরেকটু পানি খেয়ে চেয়ারে গিয়ে বসল। কেটে গেল আর বেশ কিছু সময়। ইন্টারভিউ রুম থেকে যারা বের হচ্ছে তারা অন্য আরেক পথ দিয়ে চলে যাচ্ছে, যে কারণে হৃদয়ের সাথে আর সাক্ষাৎ হয়নি কুহুর। ইন্টারভিউ এর বাকি আর মাত্র দুজন। কুহুর বেশ নার্ভাস লাগছে। কি প্রশ্ন শুনবে আর কি জবাব দেবে এই ভেবে আরো বুকের ভেতরে ধুকপুক বেড়ে যাচ্ছে মিনিটে মিনিটে। এক পর্যায়ে ডাক পড়ল কুহুর। ইন্টারভিউ রুমে ঢুকে সামনে রাখা চেয়ারের কাছে এসে দাঁড়িয়ে সালাম জানালো কুহু। টেবিলের অপোজিট সাইডে বসা ব্যক্তিটিকে দেখে কুহুর একটু চেনা চেনা লাগলো। মুখ ফসকে বলেই ফেলল কুহু, আপনাকে কেমন চেনা চেনা লাগছে? আমাদের কি আগে দেখা হয়েছিল? ইন্টারভিউ এসে প্রথমেই এমন প্রশ্ন করে বোকা বনে গেল কুহু। মনে মনে নিজেকেই নিজে বকা দিল সে। এমনিতেই এখানে আসা এক বোকামি, তার উপর এমন প্রশ্ন করে নিজেকে আরো বোকা বলে জাহির করার মতো হয়ে গেল। সামনে বসা লোকটি বলল, আমি এই কোম্পানির ম্যানেজার ইলিয়াস আহমেদ। আপনাকেও আমার কাছে কেমন চেনা চেনা লাগছে। প্লিজ বসুন। চেয়ার টেনে বসল কুহু। ইলিয়াস পর্যবেক্ষণ করছিল কুহুর অবস্থা। মিনিট খানেক যাওয়ার পরেও ইলিয়াস যখন কোনো প্রশ্ন করছিল না তখন কুহু আরো বেশি নার্ভাস ফিল করছিল। আরো বেশি নার্ভাস হওয়ার কারণ ছিল ইলিয়াস কুহুর দিকে এক নাগারে বিরতিহীনভাবে তাকিয়েছিল। ইলিয়াসের পাশে বসা তার সহকারী বলল, স্যার প্রশ্ন করবেন না। ইলিয়াস সহকারীকে কিছু না বলে কুহুর দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, নিন পানি খান। কুহু ভদ্রতার সহিত পানির গ্লাস এগিয়ে নিয়ে ঢকঢক করে সম্পূর্ণ পানিটুকু খেয়ে নিল। কুহুর আসলেই বেশ গলা শুকিয়ে গিয়েছিল। অদ্ভুত ব্যাপার, এমন হয়নি আগে। ইলিয়াস মুচকি হেসে বলল, উই মিট বিফোর ট্রাই। কুহু ইলিয়াসের দিকে তাকালো ভালো করে। ভালো করে দেখে বলল, ইয়েস উই মিট বিফোর ইন দ্য হসপিটাল গেট। ইলিয়াস বলল, সরি অ্যাবাউট দ্যাট। তাড়াতাড়ি করে ঢুকতে গিয়ে খেয়াল করিনি। আমি হাসপাতালের সিসিটিভি ফুটেজ চেক করেছি শিওর হওয়ার জন্য যে দিহানকে হেল্প করা মেয়েটা আপনি কিনা। আপনার খোঁজ চালিয়ে যাচ্ছিলাম। কি ভাগ্য দেখুন, আজ নিজ থেকেই চলে এলেন। কুহু নার্ভাসনেস উধাও হয়ে গিয়েছে। কুহু এবার সোজা হয়ে বসল। ইলিয়াসের দিকে গম্ভীর মুখ করে তাকিয়ে বলল, ও আচ্ছা, এই তাহলে কাহিনী। আমার একটা প্রশ্ন আছে, উত্তর দিলে কৃতজ্ঞ থাকব। ইলিয়াস বলল, না না সমস্যা নেই, প্রশ্ন করুন। আপনি এমনিতেই বড় আকারে একটা ধন্যবাদ পাও না। কুহু বলল, দিহানের গাড়িতে কি কোনো সমস্যা হয়েছিল? ইলিয়াস একটু ইনিয়ে বলল, আসলে তেমনটা না। দিহান একটু অন্যমনস্ক ছিল আর কি। কুহুর মুখ আর একটু গম্ভীর হয়ে গেল। কুহু বলল, বুঝেছি, সে ইচ্ছে করেই বেপরোয়া ভাবে গাড়ি ড্রাইভিং করেছে। একটুর জন্য আমাকেও গাড়ি চাপা দিচ্ছিল। ইলিয়াস বলল, আপনাকে যদি এই পদে জবটি দেয়া হয় তাহলে আপনি কি করবেন? কুহু বলল, পিটিয়ে তক্তা বানিয়ে ফেলব। হা হা করে হাসল ইলিয়াস। এটা তার কাছে সবচেয়ে ফানি ওয়ার্ড মনে হয়েছে। ইলিয়াসের সহকারী একবার কুহুর দিকে তাকায় আর একবার ইলিয়াসের দিকে তাকায়। কেউ দেখলে কি বলবে যে এরা আজই প্রথম আলাপ করছে। সহকারী শামীম অবাক হলো বেশ। কোনো ক্যান্ডিডেট ইন্টারভিউ রুমে বসে এমনভাবে কথা বলে তা আজ পর্যন্ত দেখেনি সে। কাজের ব্যাপারে কোনো প্রশ্নই করলো না কুহুকে। এক সময় কুহু বের হয়ে এলো ইন্টারভিউ রুম থেকে। বের হয়ে লম্বা নিঃশ্বাস নিল কুহু আর মনে মনে বলল, এই জব না হলেও কোনো মাথা ব্যথা নেই। কে যাবে দিহানের লেজ ধরে সারাদিন চামচামি করতে। কেন জানি রাগ উঠে এর নাম শুনলে। ইন্টারভিউ শেষে বাড়ি ফেরার জন্য কোম্পানির গেটের বাইরে আসতেই দেখলো হৃদয় এখানে দাঁড়িয়ে আছে। কুহুকে বের হতে দেখেই হাসি মুখে এগিয়ে এসে বলল, কেমন হলো ইন্টারভিউ? কুহু কিছুটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ঝাক্কাস হয়েছে। এমন ইন্টারভিউ জীবনেও দিই নাই। চাকরি না হওয়ার সম্ভাবনা 100%। হৃদয় বলল, ব্যাপার না।
ফাইনাল মেসেজ যে পাবে সেই উইনার। আচ্ছা, আমরা কি একসাথে বসে এক কাপ চা খেতে পারি? কুহু কয়েক সেকেন্ড ভেবে বলল, শিওর, লেটস গো। কুহু আর হৃদয়ে হাঁটতে হাঁটতে বেশ খানিকটা পথ এগিয়ে এলো। একটা টঙের দোকানে বানানো চায়ের ঘ্রাণ এসে ঠেকল কুহুর নাকে। কুহু উৎফুল্ল চোখে বলল, এই চায়ের দোকানের চা মেবি বেস্ট। চলুন ওখানটায় যাওয়া যাক। হৃদয়ে হাসি মুখে এগিয়ে গেল কুহুর সাথে। পাশের মাচায় গিয়ে বসলো দুজনে। 2 কাপ চায়ের অর্ডার দিয়ে দুজন টুকটাক আলাপ চালিয়ে যাচ্ছিল। মিনিট খানেকেই চা চলে এলো। সবে দু চুমুক দিয়েছে কুহু, এমন সময় একটা গাড়ি পাশ কাটিয়ে চলে গেল। দিয়ে গেল কতগুলো কাদামাটির পানি। গত রাতে বৃষ্টি হওয়ায় রাস্তায় অল্প স্বল্প পানি ছিল। হাই স্পিডে গাড়ি চালানোর জন্য সেসব চায়ের রঙের কাদা পানি এসে আসল চায়ে মিশে গেল। কুহু আর হৃদয়ের শরীরেও ছিটে আসতে ভুল হয়নি। কুহু রাগ করে রাস্তার পাশে থাকা একটা ইটের টুকরো নিয়ে দৌড়ে এগিয়ে ছুড়ে মারল গাড়িটার উদ্দেশ্যে। ভাগ্যক্রমে লেগেও যায় গাড়ির পিছনের কাছে। হৃদয় ছুটে যায় কুহুর পিছনে। গাড়িতে আঘাত লাগায় গাড়ি থামিয়ে দেয় গাড়ির চালক। কুহু চেঁচিয়ে বলল, চোখে দেখেন না নাকি দৃষ্টি প্রতিবন্ধী? রাস্তায় বের হবার আগে ভালো চোখে ডাক্তার দেখিয়ে চোখের পাওয়ার ঠিক করান, অন্ধ অসভ্য কোথাকার। গাড়ির বাইরে থাকা মানুষকে মানুষ বলে ভাবে না। হৃদয়ে কুহুকে টেনে সরিয়ে নিল সেখান থেকে। কুহুর ইচ্ছা ছিল আরো কিছুক্ষণ বকাঝকা করতে, তাহলে সে শান্তি পেত মনে। গাড়ির ভেতর যে দিহান ছিল তা যদি কুহু জানত তাহলে আরো বড় হাঙ্গামা বাঁধিয়ে দিত। ভাগ্যিস দিহান গাড়ি পিছনে ওদের সোজাসুজি আনার আগেই হৃদয় কুহুকে নিয়ে জায়গা প্রস্থান করে। গাড়ির ভেতর স্টিয়ারিং এ জোরে কয়েকটা আঘাত করে দিহান বলে উঠল, ড্যাম ইট। কোম্পানির গেটের বাইরে ইলিয়াস বের হয়ে আসতেই দেখল দিহানের গাড়ি ছুটে এগিয়ে এসে ব্রেক কষেছে। গাড়ি থেকে হুড়মুড় করে বের হয়ে এলো দিহান। বের হয়ে গাড়ির পিছনের দিকে এগিয়ে গেল। দিহানের ব্যবহার দেখে ইলিয়াস বুঝতে পারল যে দিহানের সাথে অবশ্যই কিছু ঘটেছে। নয়তো শান্তশিশু লেজবিশিষ্ট ও লেজহীন ছেলেটা এমন বারুদের মতো জলে থাকতো না। দিহান পিছনে গিয়ে গাড়ির গ্লাসটা সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে দেখে দাঁত কিরমির করে বলল, হোয়াট দ্য হেল? এত বড় সাহস যে এই দিহানের গাড়ির গ্লাসে ফাটল ধরায়। আমি আওরাব বিন দিহান, এর শোধ নিয়েই ছাড়ব। দিহান এসব বলছিল সময় ইলিয়াস তার পাশে এসে দাঁড়িয়েছিল। ইলিয়াস গলা কাশি দিয়ে বলল, হেই হোয়াটস আপ ব্রো? দিহান রেগে বলল, আমার মাথা তোমার মুন্ডু। এই বলে গড়াগড় করে নিজের গাড়ির ভেতর চলে গেল। স্টার্ট দিয়ে দিল গাড়ি, চলে গেল এখান থেকে। ইলিয়াস আস্তে করে বলল, এই ছেলেকে নিয়ে আর পারি না। নিজের কাজের না হলে একদম ঘ্যাচাং ফু করে উড়িয়ে দিতাম। সুযোগ আমারও আসবে, বোঝাবো তখন। কুহু চলে এসেছে বাসায়। রাগে গজগজ করতে করতে এক নাগারে কলিং বেল বাজাতেই রইল। কুহুর মা তখন দুপুরের রান্না শেষে গোসলে ঢুকেছিলেন। এতবার কলিং বেল বাজার আওয়াজে বিরক্ত হয়ে আধ ভেজা দেহেই বের হয়ে এলেন দরজা খুলতে। দরজা খোলার পূর্বে দরজায় লাগানো ছোট উত্তল গ্লাসটা দিয়ে দেখে নিলেন যে বাহিরে কে আছে। ভেজা শরীরে তো কোনো পুরুষ মানুষের সামনে দাঁড়ানো সম্ভব না। দরজা খুলে দেবার পরেও কুহু কলিং বেল চাপতেই ছিল। কুহু কিছু বুঝে ওঠার আগেই কুহুর মা কুহুর গালে ঝটাং করে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। থাপ্পড় খেয়ে কুহু নিজ গালে আলতো ছুঁয়ে বলল, উফ মা, গালে আগুন জ্বালিয়ে দিলে তো। দিস ইজ নট ফেয়ার। কুহুর মা মিনারা বললেন, আমাকে ফেয়ার আনফেয়ার বোঝাচ্ছিস? শুধু আগুন কেন, তোকে ইচ্ছা হচ্ছে এই ভাড়ার চুল্লিতে ফেলে দিয়ে আসি। দরজা খুলে দেওয়ার পরেও বেল বাজিয়ে যাচ্ছিস। এত বাজাচ্ছিস কেন? এর হায়াত তো 2 বছর কমিয়ে দিলি। চুপচাপ ভেতরে আয়। মিনারা দির্জা ছেড়ে চলে যেতে যেতে বলল, জামা কাপড়ের এই অবস্থা কেন? রাস্তার কুকুর বেড়ালের দৌড়ানি খাওয়া হয়েছে নাকি? কুহু দরজা লক করতে করতে বলল, কুকুর না গো মা, কুকুরের থেকেও বড় কিছু। কুকুরের চেয়েও বেশি বুদ্ধিসম্পন্ন, কিন্তু অকাজে লাগায় সেসব বুদ্ধি। মিনারা বাথরুমে প্রবেশ করতে করতে বলল, সবারই বুদ্ধি আছে, শুধু তোরই বুদ্ধি নেই। যা তাড়াতাড়ি গোসল করে কাপড় পাল্টা।
কুহু চলে গেল নিজ কক্ষে। সেখানেই অ্যাটাচ বাথরুম রয়েল। কুহু গাড়ির ড্রাইভারকে বিড়বিড় করে বকাঝকা করতে করতে কাপড় নিয়ে ঢুকে গেল বাথরুমে। গোসল সেরে বের হতেই ফোনের রিংটোন কানে এলো। ফোন হাতে নিয়ে দেখলো রিমি কল করেছে। কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে রিমি বলল, কিরে, কল রিসিভ করতে এত সময় লাগে তোর? কোন মহাকাজে ব্যস্ত ছিলি? কুহু বেগুনিতে কাপড়ের স্ট্যান্ডে কাপড় নাড়তে নাড়তে বলল, গোসল নামক মহাকাজে ব্যস্ত ছিলাম জনাবা। জামা কাপড়ের যা হাল হয়েছিল। রিমি দ্রুত প্রশ্ন করে, কেন, কি হয়েছে জামাতে? মান্থলি শুরু হয়েছে নাকি? কুহু বলল, ধুর, এসব কিছু না। জীবনে এত বিপর্যয় আসলো কিভাবে তার অঙ্ক মেলাতে পারছি না। প্রতিদিন কিছু না কিছু অঘটন ঘাড়ে এসে নাচানাচি করছে। রিমি বলল, এত কথা না পেঁচিয়ে সোজাসাপটা বল, কি হয়েছে? আর তোর আজকের ইন্টারভিউ কেমন হলো? কুহু দীর্ঘশ্বাস ফেলে বলল, বাদ দেবই। আগে খায়া আসি, তারপর কাহিনী বলতে বসবো। পেটের ভেতর ক্ষুধার নবাব যুদ্ধ করছে। অনলাইনে থাকিস, হোয়াটসঅ্যাপে কল দেব। ফোনে টাকা নাই। রিমি হাসতে হাসতে বলল, তোর এইটা পেট নাকি যুদ্ধক্ষেত্র? যা খেতে যা, তাড়াতাড়ি আসবি। লাঞ্চ টাইম পার হয়ে গেলে কথা বলতে পারবো না। কুহু ওকে সুইটহার্ট বলে কল কেটে খাবার খেতে চলে গেল। টেবিলে শুধু দুটো প্লেটে খাবার নিতে দেখে কুহু মিনারাকে জিজ্ঞেস করলো, ওমা, শুধু প্লেট কেন? আজকে বাবা বাসায় আসবে না লাঞ্চ করতে? মিনারা বললেন, না, আজ নাকি সে কোন কলিগের বাসায় দাওয়াত খাবে। কুহু আর তেমন কিছু বলল না। মা মেয়ে মিলে দুপুরের খাবার সেরে নিল। খাওয়া শেষে কুহু নিজের ঘরে চলে গেল। রিমিকে কল দেওয়ার জন্য ফোন হাতে নিয়ে দেখো একটা অচেনা নম্বর থেকে বেশ কয়েকটা মিস কল দেখাচ্ছে। কুহু কল ব্যাক করতে যাবে এমন সময় আবারও ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল সেই আননোন নম্বরটি। কুহু কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছিলেন? ফোনের ওপাশ থেকে একটা পুরুষালী কণ্ঠে শোনা গেল, আমি ইলিয়াস হোসেন, এসএম কোম্পানির ম্যানেজার। কুহু বলল, ও, চিনতে পেরেছি। জি বলুন, কি বলবেন? ইলিয়াস বলল, আপনাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে চুজ করা হয়েছে। আগামীকাল সকাল 7টায় চলে আসবেন। অফিসিয়ালি শুরু করার আগে চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে এবং মনে করে আপনার একাডেমিক কাগজপত্র নিয়ে আসবেন। কুহুর বলতে ইচ্ছে হচ্ছিল, না, আমি যাব না। ওখানে কাজ করার অনুপরিমাণও ইচ্ছা নাই। কিন্তু কুহু মনের কথা মনেই রেখে বলল, ওকে, আই উইল। সকাল 6টা। ঘুমে ঢুলুঢুলু চোখে তৈরি হচ্ছে কুহু। আগামী 10 মিনিটের মধ্যে বের হতে না পারলে অফিস পৌঁছাতে দেরি হয়ে যাবে। ব্যাগে রাখা একাডেমিক সার্টিফিকেটগুলো আরেকবার চেক করে নিল। ঘুম চোখে হাই তুলতে তুলতে নিজের কক্ষ হতে বের হয়ে এলো কুহু। মিনারা রুমের সামনেই হাতে নাস্তা নিয়ে দাঁড়িয়েছিল। কুহু বের হতেই মিনারা বলল, প্রথম কাজে যাচ্ছিস, না খেয়ে বের হওয়া যাবে না। কুহু খোসা ছাড়ানো সেদ্ধ ডিমটা মুখে পুরে একটুখানি চিবিয়ে পানি দিয়ে খেয়ে ফেলল। মিনারা আরো খেতে সাধছিল। কুহু বলল, মা, তুমি জানো এত সকালে কিছু খেতে পারি না। তবুও তোমার কথায় খেয়েছি। আর জোর করো না প্লিজ। মিনারা আর কিছু বললেন না। কুহু জুতো পরতে পরতে মিনারা লাঞ্চ বক্স নিয়ে এলেন কুহুর জন্য। বক্স কুহুর ব্যাগে ভরে দিতে দিতে বলল, সময় মতো লাঞ্চ করে নিবি। একদম নষ্ট করবি না, পুরোটা খাবি। আর হ্যাঁ, স্যান্ডউইচটা একটু পর খেয়ে নিস, নয়তো নষ্ট হয়ে যাবে। কুহু বের হতে হতে বলল, জো হুকুম রানিমা। আপনার হুকুম শিরোধার্য। আসি এখন, আল্লাহ হাফেজ। যথাসময়ে কুহু অফিসে চলে গেল। ইলিয়াস তখন তার অফিস রুমেই ছিল। কুহু অফিস রুমের দরজায় টোকা দিয়ে ভেতরে প্রবেশ করল। কুহুকে দেখে ইলিয়াস হাসি হাসি মুখে বলল, গুড মর্নিং। কুহু ইলিয়াসের প্রত্যুত্তরে বলল, গুড মর্নিং। ইলিয়াস কুহুকে বসতে বলে সাথে এও বলল যে, নাস্তা করেছেন? না করলে অর্ডার দিতে পারি। কুহু দ্রুতবেগে উত্তর দিল, না না না, আমি নাস্তা করেছি। আপনি এখন অফিসিয়ালি জব স্টার্টের প্রসেস শুরু করুন প্লিজ।
ইলিয়াস হেসে হেসেই বলল, ওকেই, এজ ইউ উইশ। কুহু নিজের একাডেমিক কাগজপত্রগুলো বের করে ইলিয়াসের দিকে বাড়িয়ে দিল। ইলিয়াস সেগুলো নিজের হস্তমধ্যে নিয়ে নিল। উলটপালট করে সেগুলো দেখে টেবিলের একপাশে রেখে দিল। ড্রয়ার খুলে একটা ফাইল বের করে কুহুর দিকে এগিয়ে দিয়ে বলল, এটার মধ্যে টার্মস এন্ড প্রাইভেসি গুলো দেয়া আছে, ভালো করে দেখে তারপর সাইন করুন। কুহু ফাইল খুলে সোজাসুজি সাইন করে ফাইলটা এগিয়ে দিল ইলিয়াসের দিকে। ইলিয়াস অবাক ভঙ্গিতে বলল, না পড়েই সাইন করে দিলেন? কন্ট্রাক্ট পেপার অবশ্যই পড়ে নেওয়া উচিত। পরবর্তীতে কোনো অভিযোগ কিন্তু শোনা হবে না। কুহু মৃদু হেসে বলল, পেপারে নিশ্চয়ই এমন কিছু নেই যা আমার সম্মানহানি করতে পারে, রাইট? ইলিয়াস মৃদু মাথা ঝাঁকিয়ে বলল, হুম, ইয়েস অফ কোর্স, বাট আই থিঙ্ক ইউ শুড চেক ইট। কুহু বলল, ইটস ওকে, নো নিড। ইলিয়াস বলল, ওকে, ডান। আপনার যখন এতই বিশ্বাস, সেহেতু আর কথা বাড়াবো না। এখন আপনার ফার্স্ট ওয়ার্ক হচ্ছে দিহানের ফ্ল্যাটে গিয়ে তাকে টেনে হিঁচে নিয়ে আসা। আজ তার মুভি প্রমোশনের ফটো শুট আছে। কুহু বেশ অবাক হলো, একজন এক্টরকে তার ফ্ল্যাট থেকে টেনে হিঁচে নিয়ে আসতে হবে কেন এই ভেবে। কুহু ইলিয়াসকে বলল, এগুলো আমার কাজ। ইলিয়াস বলল, ইয়েস অফ কোর্স। তার ঘুম ভাঙানো, তৈরি করার, তার কখন কি প্রয়োজন সেগুলো দেখা ইত্যাদি, মোট কথা ছায়ার মতো লেগে থাকাই হলো অ্যাসিস্ট্যান্টের কাজ। কুহুনে দিয়ে যাওয়া চিপসের মতো চুপসে গেল। চিন্তায় পড়ে গেল এখন সে কি করবে। ইলিয়াস বলল, নিচে আমার গাড়ির ড্রাইভারকে বলা আছে, সে আপনাকে দিহানের ফ্ল্যাটে নিয়ে যাবে। তাহলে শুরু করুন আপনার যাত্রা। হ্যাভ এ নাইস ডে। কুহুমলিন মুখে বিড়বিড় করতে করতে বলল, গুড ডে ইজ মাই ফুড, ইট স্টার্ট টু ট্র্যাজেডি। ফ্ল্যাটের দরজায় বেশ কিছুক্ষণ যাবৎ নক করার পরেও যখন দিহান দরজা খুলছিল না, তখন কুহু কল করলো ইলিয়াসকে। কল করার সাথে সাথেই কল রিসিভ করে ইলিয়াস। কি হয়েছে? কুহু কিছুটা রেগে বলল, গত 10 মিনিট যাবৎ দরজায় নক করছি, তবুও দরজা খুলছে না। কি করব? দিহানের ফ্ল্যাটের দরজায় স্মার্ট লক সিস্টেম ছিল। ইলিয়াস কুহুকে দিহানের ডোর লকের পাসকোড বলে দিল। কুহু নিজের নোটপ্যাডে আগে পাসওয়ার্ডটা টুকে নিল, কেননা এই লক আবারও খুলতে হতে পারে যে কোনো সময়। ভুলে গেলে আবার ইলিয়াসকে কল করে জানতে হবে। কুহু ভেতরে প্রবেশ করলো ধীর পায়ে। ভেতরে প্রবেশ করে মনে হলো এখানে মাছি পর্যন্তও নেই, মানুষ তো দূরের কথা। এত বড় ফ্ল্যাটে একা থাকে কিভাবে মানুষ? বিপদ হলে কেউ জানতেও পারবে না তৎক্ষণাৎ। কুহু ভেতরে যেতে যেতে দিহানের নাম ধরে ডাকছিল, মিস্টার দিহান, মিস্টার দিহান, আপনি কোথায়? এই যে বধির দিহান, কানে কি শুনতে পাচ্ছেন না যে এত জোরে জোরে ডাকছি? কোনো সারা শব্দ না পেয়ে কুহু আস্তে করে বলল, একে এখন গুষ্টি শুদ্ধ গালাগাল করলেও বোধ হয় শুনতে পাবে না। আচ্ছা করব নাকি গালাগাল? না থাকুক, জমা থাকুক আপাতত। কুহু ড্রয়িং রুম পেরিয়ে যাবার সময় টেবিলের উপর থাকা জগ থেকে পানি নিয়ে একটু গলা ভিজিয়ে নিল। তারপর পা বাড়ালো, শোবার ঘরের দিকে গেল। দরজার লকে হাত দিতেই দরজা খুলে গেল। দরজা একটু ফাঁক করে কুহু উঁকি দিল ভেতরের দিকে। একটুতে দেখা যাচ্ছে না বিধায় কুহু দরজা আর কিছুটা খুলে চোখ বুলালো। বিছানার দিকে চোখ যেতেই দেখলো দিহান এলোমেলো ভাবে বিছানায় উবু হয়ে শুয়ে আছে। দেখে মনে হচ্ছে ঘুমের রাজ্যে বেশ আনন্দেই আছে। কুহুর রাত থার্মোমিটারের মতো তরতর করে বাড়ছিল। এত ডাকার পরেও যার ঘুম ভাঙে না, তার ঘুম একটু ভিন্ন ভাবেই ভাঙানো উচিত। কুহু দ্রুত চলে গেল কিচেনে। ফ্রিজ খুলে দেখলো বেশ কয়েকটা পানির বোতল রাখা আছে। কুহু সব কয়টা বোতল বের করে নিল। তারপর সেগুলো একটা ছোট সাইজের বালতিতে ঢেলে নিল। বালতির সাইজ 8 লিটারের মতো হবে হয়তো। বালতি নিয়ে সোজা চলে গেল দিহানের ঘরে। তারপর ঝোপাত করে ঠান্ডা পানি ঢেলে দিল দিহানের শরীরে। লাফিয়ে উঠে বসল দিহান। তার মনে হলো যেন সে অ্যান্টার্কটিকা সাগরে ডুব দিয়েছে। কুহু বালতি হাতে দাঁড়িয়ে আছে দিহানের সামনে। দিহান লাফিয়ে ওঠার পর কুহু বলল, কুম্ভকর্ণের ঘুম ভেঙেছে তাহলে? যান, তৈরি হন তাড়াতাড়ি।
রেহান বিছানা থেকে নামতে নামতে বলল, হু আর ইউ? ডিড ইউ ব্রেক মাই ডোর লক? মহিলা চোর কোথাকার! তোমাকে এক্ষুনি পুলিশের হাতে তুলে দিচ্ছি, ওয়েট। কুহু রাগ মিশ্রিত হাসি দিয়ে বলল, আমি চোর? হ্যাঁ। চোর দেখতে কি এমন সুন্দর আর পরিপাটি হয়? অকৃতজ্ঞ লোকজন সব। পুলিশকে ফোন করার আগে নিজের ম্যানেজারকে আগে কল দিন। রেহান রেগে বলল, আমাকে হুকুম করার তুমি কে? একেই তো আমার পারমিশন ছাড়া আমার রুমে এসেছে, আমার ডোর লক যে কোনো ভাবে ব্রেক করেছো, আমার গায়ে ঠান্ডা পানি ঢেলেছো। এত এত অপরাধ করে এখন আবার আমাকে জ্ঞান দিচ্ছ? হাউ ডেয়ার ইউ! কুহু ইলিয়াসকে কল ডায়াল করতে করতে দেহানকে বলল, আপনি চুপ করেন তো। এতবার কলিং বেল বাজানোর পরেও যার ঘুম ভাঙে না তাকে পচা ডোবায় চুবানো উচিত। আমি তো দরদি, তাই শুধু ফ্রিজের ভালো পানিই ঢেলেছি। দেহানের রাগ তরতর করে বেড়ে যাচ্ছিল। ইলিয়াস কল রিসিভ করে কুহু বলে দেহানের সাথে কথা বলার জন্য। কুহু ফোন বাড়িয়ে দিল দেহানের দিকে। দেহান হ্যালো বলতে না বলতেই ইলিয়াস বলা শুরু করে দিল, চুপচাপ তোমার অ্যাসিস্ট্যান্টের সাহায্যে তৈরি হয়ে ফটোশুটের জন্য চলে আসো। নয়তো মনে রেখো, তোমার ক্যারিয়ারের ক্ষতির প্রথম ধাপ আজই হবে। দেহান বলল, ওয়েট এ মিনিট, ওই অসভ্য মেয়েটা আমার অ্যাসিস্ট্যান্ট। আমাকে বালতি ভর্তি ঠান্ডা পানি ঢেলে ঘুম ভাঙিয়েছে। এরকম বদমাইশ অ্যাসিস্ট্যান্ট আমার জন্য নিযুক্ত করেছো? আর ইউ সিরিয়াস? ইলিয়াস ভাই গলায় বলল, ইয়েস, ম সিরিয়াস। এতটুকু বলেই ইলিয়াস কল কেটে দিল। কুহু দিহানের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সে দিহানকে ইচ্ছামতো ধোলাই করতে চায়। দিহান কুহুর দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলল, আর ইউ গোস্ট? এভাবে তাকিয়ে আছো কেন? কুহু আস্তে থেকে উচ্চস্বরে বলল, আমাকে বেয়াদব বদমাইশ বললেন কেন? দিহান বাথরুমের দিকে যেতে যেতে বলল, যেমন ব্যবহার করেছো তেমন বাক্য ইউজ করেছি। তোমার সাথে এই শব্দ দুটো মানানসই। আর হ্যাঁ, বিছানা যে ভিজেছ তা শুকানোর ব্যবস্থা করো। রাতে এসে যদি ঘুমাতে না পারি তাহলে তোমার চাকরি খেয়ে দেব, দ্যাটস অল। কুহুর আগে ফুসতে ফুসতে আস্তে করে বলল, আমি যে কোন জাতের মরিচ সেটা ঠিক করে বুঝতে পারবেন। আমার সাথে উল্টাপাল্টা হোক। আপনাকে সেদিন অ্যাক্সিডেন্ট স্পটে ওভাবেই ফেলে রাখা উচিত ছিল। অকৃতজ্ঞ লোক একটা। দেহানের তৈরি হওয়ার জন্য প্রয়োজনীয় জিনিস সব ড্রেসিং রুমের ড্রেসিং টেবিলের পাশে রেখে শোবার ঘরে ফিরে এলো কুহু। ওখান থেকে সাথে করে নিয়ে এলো হেয়ার ড্রায়ার। বসে পড়লো বিছানার শুকনো পাশে। তারপর ভেজা অংশ হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে শুরু করলো। 15 মিনিটের মাথায় দিহান বের হয়ে এলো। কুহু মনে মনে বলল, মেয়ে মানুষের মতো এত সময় লাগায় গোসলে? কচ্ছপের গতি তো চলে এই ইন্ডাস্ট্রিতে আছে কিভাবে? দিহান কুহুর পাশে এসে দাঁড়িয়ে বলল, হেয়ার ড্রায়ার বিছানা শুকানোর জন্য কেনা হয়। ওটা রেখে এখন আমার চুল শুকাও, লেট হচ্ছে। কুহু হেয়ার ড্রায়ার দেহানের দিকে এগিয়ে দিয়ে বলল, নিন চুল শুকান। আমি আপনার হেয়ার স্টাইলিস্ট নই যে আপনার চুল শুকানো আমার দায়িত্ব হবে। দেহান হেয়ার ড্রায়ার নিয়ে ড্রেসিং রুমের দিকে যেতে যেতে বলল, আমার কাজেই যদি হেল্প না হয় তাহলে তুমি কিসের অ্যাসিস্ট্যান্ট? বসে বসে বেতন নেয়ার ফোন দিই। কুহুর ভীষণ রাগ হচ্ছে দেহানের কথা শুনে। লোকটা এত খোঁচা দিয়ে কথা বলতে পারে সেটা তার চেহারা দেখে মনে হয় না। ইনোসেন্ট চেহারার পিছনে একটা আস্ত ফাজিল লোকের চেহারা লুকিয়ে আছে। এই লোকটার সাথে এত মানুষ কিভাবে মিলেমিশে কাজ করে কুহুদা ভেবে পায় না। কুহু গেল না দেহানের চুল ড্রাই করার জন্য। পুরো বাসা খুঁজে একটা ছোট চার্জেবল ফ্যান পেয়েছে। ওটাই বিছানার উপর অন করে রেখে দিয়েছে ভেজা অংশ শুকানোর জন্য। মিনিট কয়েক পরেই দিহান বের হয়ে এলো। কুহু ভেবে পায় না যে দিহান এত তারা টাইপের কেন। দিহান সাদা রঙের একটা শার্ট পরেছে, কিন্তু কুহু অন্য আরেকটা রেখে এসেছিল। কুহু নিজেও সাদা রঙের পোশাক পরে আছে। কুহু মনে মনে বলল, ঘাট তারা ঘোড়া একটা। বলি, নিজের পছন্দেই যখন পড়বি তাহলে আমাকে দিয়ে কাজ করাচ্ছিস বাপু? নিজেই নিজের মর্জির মালিক, তবে আমাকে কি প্রয়োজন? কুহু চার্জার ফ্যানটা অফ করে ঘর থেকে বের হয়ে গেল। দেহান কুহুর পিছু বের হতে হতে বলল, আমার ব্রেকফাস্ট কোথায়? কুহু কোনো উত্তর দিচ্ছে না। গড়গড়িয়ে বের হয়ে গেল বাসা থেকে।
দেহানও দ্রুত পা চালিয়ে কুহুর পিছু যাচ্ছে আর ব্রেকফাস্টের কথা জিজ্ঞেস করছে। হঠাৎ কুহুর পা পিছলে যায় সিঁড়িতে। দেহান বাতাসের গতিতে এগিয়ে দিয়ে ধরে ফেলে কুহুকে। দেহান এক হাতে সিঁড়ির রেলিং আর অন্য হাতে কুহুর হাত ধরে আছে। কুহু দেহানের শার্টের হাতা খামচে ধরে আছে। ভয় চোখ বন্ধ করে আছে কুহু। সে ভেবেছিল এই বুঝি সিঁড়ি থেকে পড়ে গিয়ে অকালে দাঁতগুলো হারাবে। ইস, একটা বর পাবার আগেই অঘটন। দেহান দুষ্টু হেসে বলল, চোখ খুলবে নাকি ছেড়ে দেব? দেহানের কথা শুনে তৎক্ষণাৎ তাকালো কুহু। চেয়ে দেখল সে দেহানের শার্টের হাতা খামচে ধরে আছে। কুহু বুঝে ওঠার সঙ্গে সঙ্গেই দেহানের হাত ছেড়ে দিল। কিছু না বলেই চলে যাচ্ছে কুহু। এবার সে রেলিংয়ে ধরে সাবধানে পা ফেলে নামল। দেহান কুহুর চলে যাওয়া দেখে আস্তে করে বলল, অকৃতজ্ঞ, একটা ধন্যবাদও দিল না। এই জন্যই উপকার করতে নেই। নেক্সট টাইম আর হেল্প করবো না। হ্যাঁ, ওকে। কুহু গেট থেকে বের হয়ে সোজা গাড়িতে গিয়ে বসল। মিনিট খানেক পরেই দেহান আসলো। কিন্তু সে বাহিরেই দাঁড়িয়ে রইল, প্যান্টের পকেটে হাত গুজে। কুহু দেখল দেহান নিজে গাড়ির দরজা খুলে ভেতরে আসছে না। তখন কুহু বলল, সমস্যা কি ব্রো, ভেতরে আসছেন না কেন? ড্রাইভার এই কথা শুনে বলল, ম্যাম, উনি এরকমই। আপনি তো অ্যাসিস্ট্যান্ট, আপনার উচিত ওনাকে গাড়িতে বসিয়ে তারপর আপনি উঠবেন। এটা আপনার দায়িত্ব। কুহু একবার ড্রাইভারের দিকে তাকালো, আরেকবার দেহানের দিকে তাকালো। তারপর নেমে গেল গাড়ি থেকে। কুহু নেমে গিয়ে দেহানকে বলল, জনাব, অনুগ্রহ করে গাড়িতে উঠুন। দেহান তখনও ঠায় দাঁড়িয়েছিল। তার ভাবখানা এমন যেন সে কোনো কিছু শুনছে না, যেন সে প্রকৃতি উপভোগ করছে। কুহুর ইচ্ছা হচ্ছে দেহানকে পিছন থেকে ঠুস করে ধাক্কা মেরে গাড়ির সিটে চিতপ্রাণ করে ফেলে দিতে। কুহুর ভেতরে রাগ কন্ট্রোল করে মুখে জোর করে মৃদু হাসি ফুটিয়ে আবারও বলল, প্লিজ স্যার, গেট ইন দ্য কার। ইটস শো অলরেডি লেট। দেহান এবার বলল, হোয়ার ইজ মাই ব্রেকফাস্ট? আই নিড টু ইট ফাস্ট। কুহু দাঁতে দাঁত চেপে রেখেই বলল, ভেতরে আছে স্যার। আগে ভেতরে চলুন। দেহান এবার ভাব করে গাড়িতে উঠে বসল। কুহু উঠে বসার পর গাড়ি চলা শুরু করলো গন্তব্যের উদ্দেশ্যে। গাড়িতে বসে নাস্তা সারল দেহান। দেহানের বাসায় আসার পূর্বে খাবার কিনে নেওয়া হয়েছিল। ইলিয়াস তার ড্রাইভারকে বলে দিয়েছিল। প্রায় আধ ঘন্টা পর স্পটে পৌঁছালো ওরা। কুহু আগে নেমে দরজা খুলে দেওয়ার পর দেহান নেমে এলো। সেখানকার সবার সাথে বেশ হাসি খুশি ভাবে কুশল বিনিময় করল। কুহু ধীর পায়ে এগোতে এগোতে অবাক হয়ে তাকিয়ে রইল দেহানের দিকে। দেহানের এই বিহেভ দেখে কুহু ভাবছে, এটা কি সেই দেহান যে কিনা আমার সাথে বানরের মতো বিহেভ করেছে? আসলেই ইকরদের বহুরূপ, এক এক জায়গায় এক এক রকম। সেটে সবাই উপস্থিত ছিল শুধু দেহান ছাড়া। দেহান আসার পর তার মেকওভার নিয়ে মেকআপ আর্টিস্টরা ব্যস্ত হয়ে পড়ল। কুহু ঘুরে ফিরে সব দেখছিল। কুহুর কাছে এটা একটা ভিন্ন দুনিয়া, যার সাথে কুহু নিতান্তই অপরিচিত। কুহু নিজের মতো ঘুরছিল। হঠাৎ ইলিয়াস ডাক দেয় কুহুকে। ইলিয়াসকে দেখে কুহু হাসি মুখে এগিয়ে গেল তার দিকে। ইলিয়াস হেসে বলল, অ্যাসিস্ট্যান্ট পদ কেমন লাগছে? কুহু চোখে মুখে অভিযোগ ফুটিয়ে বলল, খুবই বাজে। মনে হয় পাগলাটে কুকুর আমার পিছনে দৌড়াচ্ছে। ইলিয়াস মৃদু শব্দ করে হেসে বলল, আমার মনে হয় তুমি অবশ্যই পাগলাটে কুকুরকে মুগুর দিতে পারবে। ও দুঃখিত, তুমি করে সম্বোধন করেছি। কুহু হাফ ছেড়ে বলল, এটা তো ব্যাপার না ম্যানেজার সাহেব। ব্যাপার হলো, এই ঘন্টাখানেকেই এই অবস্থা, তো বাকি দিন আর কি কি না জানি ফেস করতে হয়। হা হা, মো ফেড আপ। ইলিয়াস বলল, ইটস ওকে। আস্তে ধীরে সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইজ সবসময় দেহানের আশেপাশে থাকা। বলতে গেলে তার প্রতিটা পদক্ষেপ তোমার নখদর্পণে রাখতে হবে। কুহু বলল, ওকে, আই উইল। ইলিয়াস বলল, এক কাপ চা খেতে চাও? কুহু মৃদু হাসি দিয়ে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ জানালো। কুহুকে ওয়েট করতে বলে ইলিয়াস গেল চা আনতে। মিনিট কয়েক পরেই ইলিয়াস হাজির হয় চা নিয়ে।
কুহু ইলিয়াসকে ধন্যবাদ জানিয়ে চায়ের কাপ হাতে নিতে যাবে এমন সময় চিলের মতো ছো মেরে কাপটা একজন নিয়ে নিল। কুহু তাকিয়ে দেখল তিহান ইতোমধ্যে চায়ের কাপে চুমুকও দিয়ে দিয়েছে। কুহু রেগেমেগে বলল, এটা কি হলো? আমারটা আপনি নিলেন কেন? তেহান চায়ের কাপ ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, কোথায়? তোমার নাম দেখছি না তো। কুহু বলল, এটা কি আমার বার্থডে কেক যে উপরে নাম লিখে দেবে? কোন দোকানি কাপে কাস্টমারের নাম লিখে দেয়? আপনার প্রয়োজন ছিল সেটা বলতেন, আমাকে এনে দিতাম। তেহান কুহুর দিকে আরো দু কদম এগিয়ে এসে বলল, উপস, আমার প্রয়োজন। তুমি কি ছিলে আমার আশেপাশে যে আমার প্রয়োজন জানাবো? কুহুকে বলার পর তিহান ইলিয়াসকে বলল, এমন অকাজের অ্যাসিস্ট্যান্ট কিভাবে ঘাড়ে চাপিয়ে দিলে বলতো? ইলিয়াস তার চায়ের কাপটা কুহুর হাতে ধরিয়ে দিয়ে বলল, তুমি এটা নিতে পারো। আসলে আমার অত ইচ্ছেও ছিল না চায়ের জন্য। আচ্ছা, তুমি ওপাশের সিটে গিয়ে বসো। কুহু তিহানের দিকে একবার তাকিয়ে সেখান থেকে চলে গেল ইলিয়াসের দেখানো জায়গাতে। কুহু চলে গেলে ইলিয়াস নিজের চশমা ঠিক করতে করতে তিহানকে বলল, মেয়েটাকে এত জ্বালাচ্ছ কেন? তিহান চায়ের কাপে এক চুমুক দিয়ে বলল, কোথায় জ্বালাচ্ছি? সে তো নিজের কাজটাই ঠিক মতো করছে না। ইলিয়াস বলল, তার এই ফিল্ডে কোনো অভিজ্ঞতা নেই। অফকোর্স সি নিড টু টাইম। শুধু সেই নয়, নতুন যে কোনো ওয়ার্কারকে সময় দিতে হয় কাজ বুঝে নেয়ার জন্য। তিহান বলল, আই নো। প্লিজ ডোন্ট রিপিট। কিন্তু আমি এমনই করব, যাতে সে আমার প্রতি বেশি বেশি খেয়াল রাখে। ইলিয়াস বলল, হোয়াট আ অ্যাটিটিউড। সে তোমার হেল্পার, নট ইউর সার্ভেন্ট। সো মাইন্ড ইউর অ্যাটিটিউড। সেদিন অ্যাক্সিডেন্ট করেছ সময় তোমাকে হাসপাতালে নিয়ে গিয়ে যে মানুষটা উপকার করেছে, সেই হৃদয়বানের প্রতি তোমার কৃতজ্ঞতা থাকা প্রয়োজন। তেহান অবাক হয়ে বলল, ওয়েট এ মিনিট, তুমি কার কথা বলছো? ইলিয়াস দীর্ঘশ্বাস ফেলে বলল, অবশ্যই আমি কাশফিয়া তানজিম কুহু র কথা বলছি। এতজন পুরুষ থাকতেও কেউ আগে এগিয়ে আসেনি তোমাকে সাহায্য করতে। এই মেয়েটার সুন্দর একটা হৃদয় আছে বলেই সে তোমাকে সাহায্য করতে এগিয়ে এসেছিল। তেহান চায়ের কাপ পাশে টেবিলের উপর রেখে ইলিয়াসের মুখোমুখি হয়ে বলল, মেয়েটার খোঁজ পেলে কিভাবে? তুমি তো বলেছিলে তার সাথে কথা বলতে পারোনি। ইলিয়াস বলল, হাসপাতালের গেটে একজনের সাথে ধাক্কা লেগেছিল। এই কথা তো তোমাকে জানিয়েছিলাম, তাই না? তেহান বলল, হ্যাঁ বলেছিলে, কিন্তু এরপর তো আর বলনি কিছু। ইলিয়াস বলল, বলার সুযোগ দিলে কোথায়? সম্পূর্ণ কথা কি শুনো কখনো? সেদিন রিসিপশনে মেয়েটির কাছে বর্ণনা শুনেছিলাম। তারপর হসপিটাল ম্যানেজমেন্টের সাথে কথা বলে হসপিটালের বাহিরের দিকের সিসিটিভি ফুটেজ চেক করিয়ে দেখেছিলাম। কিন্তু চেহারা স্পষ্ট ছিল না। তোমার অ্যাসিস্ট্যান্ট নিয়োগে যারা সিভি দিয়েছিল সেখানে কুহুর সিভি দেখে সন্দেহ হয়েছিল, কিন্তু শিওর ছিলাম না। ইন্টারভিউয়ে যখন সামনাসামনি কথা হয় তখন টোটালি ক্লিয়ার হয় ব্যাপারটা। এই জন্যই আমি ওকে সিলেক্ট করেছি তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড নাও। তেহান ফু দিয়ে মোমবাতি নেভানোর মতো করে দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে, থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। অবশ্যই আমি আমার কৃতজ্ঞতা স্বীকার করব। তেহানের ডাক পড়ল ফটোশুটের জন্য। তেহান ইলিয়াসের দিকে তাকিয়ে এক গাল হেসে চলে গেল স্পটে। তেহান চলে গেলে ইলিয়াস কুহুর পাশে গিয়ে বসল। ততক্ষণে কুহুর চা খাওয়া শেষ হয়ে গিয়েছে। ইলিয়াস হেসে বলল, তুমি দেখি চা খাওয়াতে বেশ এক্সপার্ট। কুহু মৃদু হাসি মুখে বলল, ওই আর কি, তবে পুরোপুরি এক্সপার্ট বলা চলে না। তা নায়ক সাহেবের সাথে কি কথা হলো জানতে পারি কি? ইলিয়াস বলল, একটু জ্ঞান দিলাম এই আর কি। ডোন্ট মাইন্ড হিম। আশা করছি তোমার কাজগুলো এখন থেকে সহজ হয়ে যাবে। কুহু বলল, হলেই ভালো। না হলে আমিও তার ব্যান্ড বাজিয়ে দেব। কুহুর চোখে মুখে দুষ্টুমির আভা। ইলিয়াস তাকিয়ে আছে কুহুর দিকে। কি দারুণ লাগে মেয়েটাকে। কিছু মুখের প্রতি মায়া অরিচেই এসে যায়। কুহু যেন সেই পর্যায়ে অবস্থান করা একজন মায়াবতী। ফটোশুট হচ্ছে দিহানের। কুহু ইলিয়াসের সাথে বসে টুকটাক গল্পগুজব করছে। দিহান ফাঁকে ফাঁকে ওদের আড্ডা দেয়া দেখছে।
তেহানের কেমন হিংসে হিংসে লাগছিল। কেন লাগছিল এটা সে নিজেও জানে না। হয়তো অন্যদের মতো বসে ফ্রেশ মনে আড্ডা দিতে পারে না তাই। মাসখানেকের মধ্যে দিহানের দেশের বাহিরে যেতে হবে নামি দামি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে। কুহু অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাকেও দিহানের সাথে সেখানেও যেতে হবে। কুহুর পাসপোর্ট করা আছে কিনা সেটা ইলিয়াস জানে না। আড্ডার ফাঁকে ইলিয়াস জিজ্ঞেস করলো, কুহু তোমার কি পাসপোর্ট করা আছে? কুহু বলল, না করা নেই। পাসপোর্ট করার মতো প্রয়োজন পড়েনি এখনো, তাই করা হয়নি। ইলিয়াস বলল, এখন দরকার পড়বে। দিহানের দেশের বাহিরে যেতে হবে তা জানো তো। অ্যাসিস্ট্যান্ট হিসেবে তার সাথে তোমাকেও যেতে হবে। আচ্ছা তোমার বাসা থেকে রাজি হবে তো? কুহু বলল, রাজি হওয়ার তো সম্ভাবনা নেই। আমি সাথে না গেলে কি বেশি সমস্যা হবে? স্বাভাবিকভাবেই একা একটা মেয়েকে কোনো পরিবার যেতে দিতে চাইবে না। ইলিয়াস বলল, তুমি যেহেতু অ্যাসিস্ট্যান্ট সেহেতু তোমাকে তো যেতেই হবে। আফটার অল ইউ আর এ অ্যাসিস্ট্যান্ট। বলতে গেলে তুমি দিহানের রাইট হ্যান্ডের মতো। তোমার কাজগুলো তো অন্য কেউ করে দেবে না। বিজনেস ট্রিপে যাওয়া ব্যাপার না, কাজের জন্য ছুটাছুটি করতেই হবে। বাসায় মানাতে কষ্ট হলে আমাকে জানিও, আমি না হয় কথা বলবো তোমার গার্ডিয়ানের সঙ্গে। কুহু আর কিছু বলল না। ইলিয়াসের কথার প্রত্যুত্তরে শুধু মাথা ঝাঁকাল। ফটোশুটের বিরতি দেয়া হলো। তিহানা এক প্রকার ছুটে এলো ওদের কাছে। এসেই সে কুহুর পাশের চেয়ারটায় ধপ করে বসে পড়ল। মনে হয় সে বেশ ক্লান্ত। কুহু উঠে দাঁড়িয়ে গেল। উঠে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো দেহানকে, আপনার জন্য কি ঠান্ডা কিছু নিয়ে আসব? কুহুর কথায় ইলিয়াস বলল, কুহু তাকে ঠান্ডা জাতীয় খাবার কখনোই দেবে না। ওর ঠান্ডার ধাঁচ আছে। দেহান ইলিয়াসের দিকে তাকিয়ে বলল, গরমে কি আমাকে মারতে চাও? ইলিয়াস বলল, সেটা চাইলে অনেকভাবেই করতে পারি। আপাতত ছেড়ে দিচ্ছি। রুম টেম্পারেচারের থেকেও বলো গরম লাগছে। দেহান বলল, ও আসো আসো, বোঝাপড়া আজকেই করে নেব। ইলিয়াস বলল, ভয় গেছে আমার। দূর হও এখান থেকে। দেহান ইলিয়াসের দিকে ঝুঁকে বলল, তুমি দূর হও। কুহুমাজ থেকে বলল, আপনারা বাচ্চাদের মতো এভাবে ঝগড়া করছেন কেন? এই সময় টিমের একজন দায়িত্বরত ছেলে এসে বলল, আপনাদের লাঞ্চ রেডি, প্লিজ খেতে আসুন। ওরা তিনজনে পা বাড়ালো খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে আবারও শুরু হলো ফটোশুট। ছবি তুলতে না যত সময় ব্যয় হয় তার চেয়ে বেশি সময় খরচ হয় গ্রিনরুমে, অর্থাৎ ড্রেস আপ প্লাস মেকআপ করতে। যে কারণে আজকের দিনের কাজ শেষ হতে হতে রাত হলো। স্পট থেকে বের হলো রাত 8টায়। বের হয়ে গাড়িতে উঠে দেহান বলল, চলো কোনো ভালো রেস্টুরেন্টে যাওয়া যাক। আজকের ডিনার আমার ট্রিট। ইলিয়াস বলল, হঠাৎ কি মনে করে ট্রিট দিতে ইচ্ছা হলো? দেহান ভিলেনদের মতো চাপা হাসি দিয়ে বলল, মনে করো তোমার কুলখানি করাচ্ছি। দেহানের এমনতর কথায় ইলিয়াস আর কুহু দুজনেই অবাক হয়ে তাকালো তার দিকে। কিছুক্ষণ নীরবতার পর ইলিয়াস বলল, নিজের কুলখানি যখন তখন কবজি ডুবিয়ে খাবো। ক্যাশ পেমেন্ট করবে নাকি ক্রেডিট কার্ড? দেহান বলল, ওসব জীবাণুযুক্ত ক্যাশ নিয়ে ঘুরি না আমি। ইলিয়াস এক গাল হেসে বলল, ওকে ট্রিট ভালো করেই উসুল করব। কুহু চুপচাপ এদের কথা শুনে যাচ্ছিল। সে বুঝতে পারছে না যে ওরা দুজন এত একে অপরের সাথে লাগে কেন। অন্য কেউ তো ইলিয়াসের সাথে এমন বিহেভ করে না। কুহু জানে না যে দিহান আর ইলিয়াস সম্পর্কে আত্মীয় হয়। রেস্টুরেন্টে যাওয়ার পর ইলিয়াস বেছে বেছে হাই স্ট্রেটের ডিশগুলো অর্ডার করছিল। দিহান ইলিয়াসের কাণ্ড দেখে চোখ রাঙাচ্ছিল। এতে বিশেষ কোনো লাভ হয়নি। কুহু চুপচাপ এদের কাণ্ডকারখানা দেখে গেল। খাওয়া শেষে ইলিয়াস বাসায় নিয়ে যাওয়ার জন্য আরো কতগুলো খাবার প্যাক করালো। দেহান এসব দেখে বলল, এটা তোমার পেট নাকি তিমি মাছের পেট? এমন চিকনা চাকনা পেটে এতগুলো খাবার ঢুকিয়ে এখন আরো প্যাক করিয়ে নিচ্ছ? আর ইউ পজেস্ট? ইলিয়াস বলল, আমি কেন ভূতে আক্রান্ত হব? আমার পা থেকে মাথা অবধি আমি নিজেই বিরাজ করছি। আমার সাথে উল্টাপাল্টা কথা বললে কিন্তু আমি তোমার শিডিউল পুরো চাপে ফেলে দেব।
ইউর ক্যারিয়ার ইন মাই হ্যান্ড, মাইন্ড ইট বেবি। দেহান বলল, আমিও রিভেঞ্জ নিতে জানি ওল্ড ম্যান। ইলিয়াস কথা বাড়ালো না। বিল পে করে তিনজনে বাহিরে এলো। ইলিয়াস খাবারের 2টা ব্যাগ কুহুকে দিয়ে দিল। না নিতে চাইলেও জোর করে দিল। এতক্ষণে ইলিয়াসের ড্রাইভার তার গাড়ি নিয়ে রেস্টুরেন্টের সামনে অপেক্ষা করছে। দিহান ইলিয়াসের উল্টো পথে বাড়ি ফিরতে হবে কুহুকে। তাই ইলিয়াস বা দিহান কারো গাড়িতেই আর উঠল না সে। রাত প্রায় 10টা বাজতে চলল। ইলিয়াস ও দিহান দুজনেই চাইল কুহুকে বাড়ি পৌঁছে দিতে, কিন্তু কুহু রাজি হলো না। ওরা দুজনেই নিয়ে আবার তর্কাতর্কি শুরু করে দিল। এই ফাঁকে কুহু সেখানে থেকে চলে গেল। ওরা তর্কাতর্কি শেষে তাকিয়ে দেখল কুহু নেই। ওদের মনে হচ্ছে কুহু যেন এক মুহূর্তে হাওয়ায় মিলিয়ে গিয়েছে। আশেপাশে খোঁজ করতে শুরু করেছে দুজন মিলে। হঠাৎ করে ইলিয়াস দেহানকে বলল, তোমার সাথে থেকে আসলেই আমার বুদ্ধি লোপ পেয়েছে। নয়তো আমি গাধার মতো কেন তোমার সাথে কুহুকে খুঁজছি। দেহান দাঁত কিরমিরিয়ে চুপ রইল। ইলিয়াসের কথার জবাব দেওয়ার জন্য পেটের ভেতর কথা ঘুরপাক খাচ্ছে, কিন্তু সেগুলো আর বের করল না। ইলিয়াস ড্রাইভারের কাছে গিয়ে জিজ্ঞেস করল, কুহু কি যাওয়ার সময় কিছু বলে গিয়েছে? দেহানের ড্রাইভার নাকচ করল। তার মানে কুহু রাগ করে চলে গিয়েছে। ইলিয়াস কুহুর নম্বরে ডায়াল করবে এমন সময় কুহুর নম্বর থেকেই একটা মেসেজ আসে। সে জানিয়েছে যে সে বাসে উঠে গিয়েছে, বাসায় চলে যাচ্ছে। ইলিয়াস হাফ ছেড়ে দেহানকে বলল, সব তোমার জন্য। বি কেয়ারফুল নেক্সট টাইম। দেহান নিজের গাড়িতে উঠতে উঠতে বলল, মাইন্ড ইউর ওন বিজনেস ওল্ড ম্যান। ইলিয়াস একটু জোরেই বলল, চেঁচানোর মতো করে, ইউ আর মাই বিজনেস। ইলিয়াসের কথা দেহান শুনতে পেয়েছে কিনা তা সন্দেহ, কারণ কথা শেষ হওয়ার আগেই দেহান গাড়ির দরজা লাগিয়ে ফেলে। বাসে বসে বসে কুহু ভাবছে, এরা টম এবং জেরির মতো এত কিভাবে লাগতে পারে। আমি ক্লান্ত এদের পাল্লায় পড়ে। নিতান্তই নিরীহ প্রাণী আমি। বাসায় পৌঁছে দেখল কুহু ওর বাবা মা ওর জন্য অপেক্ষা করছে একসাথে খাবে বলে। কুহু খাবারের ব্যাগটা মায়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, মা, আজকে নায়ক সাহেব ট্রিট দিয়েছে। সরি মা, তোমাদের রেখেই খেয়ে এসেছি। কুহুর মা একটু ঢং করে বলল, শুধু শুধু পেটে ক্ষুধার যুদ্ধ নিয়ে বসে রইলাম। একটা ফোন করে বললেই হতো যে তুমি খেয়ে আসবে। কুহুর বাবা বলল, ইস, ক্ষুধার যুদ্ধ বলি এতক্ষণ কেকের প্যাকেটটাকে শেষ করলো। ঘরে বুঝি ইঁদুরের উৎপাত বেড়েছে। কুহুর মিটমিটিয়ে হেসে মা বলল, হয়েছে হয়েছে, একটুখানি তো কেক ছিল, ওটা খেলে কি ক্ষুধা হ্রাস পায়? আমার পাকস্থলীটাকে কি একটু দরদ করতে পারবো না? কুহু হাসি আর দুঃখের মিশ্র এক্সপ্রেশন নিয়ে বলল, অফিসে 2টা টম এবং জেরি, আবার বাসাতেও 2টা টম এবং জেরি। আমি এবার পাবনার টিকিট বুকিং করবো পাক্কা। এই বলে কুহু চলে গেল ফ্রেশ হতে। বাবা মায়ের খাওয়া শেষ হলে পাসপোর্ট করার ব্যাপারটা নিয়ে আলোচনা করতে বসবে। এই নিয়ে সে একটু চিন্তিত। বাবা রাজি হলেও মা একটু বেঁকে বসবেন। দেখা যাক কি হয়। কুহু চলে গেল গোসল করতে। রাতে হালকা গরম পানি দিয়ে গোসল করলে ঘুম ভালো হয়। গোসল শেষে ফিরে এসে দেখলো একটা মেসেজ এসেছে। সকাল 8টা বেজে 28 মিনিট। কুহু দাঁড়িয়ে আছে দেহানের বাসায়। বেডরুমের দরজা লক করে ঘুমাচ্ছে দেহান। যে কারণে কুহু ঘুম ভাঙানোর নিনজা টেকনিক ইউজ করতে পারছে না। সকাল 9টার মধ্যে শুটিং স্পটে থাকার কথা। আজকে বাংলাদেশি একটা শুট জব ব্যান্ডের ফটো সেশন করার শিডিউল। কুহুর ইচ্ছা হচ্ছে এখন দরজা ভেঙে ফেলতে। একটা মানুষ এতটা তারা কিভাবে হতে পারে? একে সোজা করার একটা প্ল্যানিং অবশ্যই করতে হবে, নয়তো এভাবে আর পারা যাবে না। কুহু কল করলো ইলিয়াসের নম্বরে। কথা বলল মিনিট খানেক। গতরাতে দেহানি কুহুকে মেসেজ দিয়েছিল। মেসেজে বলেছি যেন কুহু দেহানের ঘুমের 14টা না বাজায়। কিন্তু এটা কিভাবে সম্ভব? কোন অ্যাক্টরের এত ঘুম কিভাবে থাকতে পারে? একজন অভিনেতাকে হতে হবে কর্মঠ। কিন্তু এই ব্যক্তি সবকিছুর উল্টো পথে যেতে সম্ভবত পছন্দ করে।
কুহু ইলিয়াসের সাথে কথা বলার পর পায়চারি করল মিনিট কয়েক। কারণ ইলিয়াসের থেকে কার্যকরী কোনো বুদ্ধি পাওয়া যায়নি যেটাতে দিহান তার রুমের দরজা খুলবে। কুহুর চোখ গেল টি টেবিলে রাখা ম্যাগাজিনটার উপরে। চট করে মাথায় একটা কুবুদ্ধি চলে এলো তার। এক গাল দুষ্ট হাসি দিয়ে চলে গেল রান্নাঘরে। সেখান থেকে দেয়াশালায় নিয়ে এসে ম্যাগাজিনটা নিয়ে নিল। এগিয়ে গেল দিহানের রুমের দিকে। দরজার নিচ দিয়ে হাফ ইঞ্চির মতো ফাঁকা আছে। কুহু ম্যাগাজিনের পেজ ছিঁড়ে তাতে আগুন জ্বালিয়ে দরজার নিচ দিয়ে দিল। এভাবে 2টা পেজ জ্বালিয়ে ভেতরে দেবার পর খট করে দরজা খোলার আওয়াজ হলো। কুহু তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে দরজার পাশে দেয়ালে হেলান দিয়ে বুকের উপর হাত ক্রস করে রাখল। দিহান দরজা খুলে লাফিয়ে বের হয়ে ছুটে গিয়ে গ্লাস ভর্তি পানি এনে আগুনের উপর ছিটিয়ে দিল। পানি দেওয়ার পর দিহান কুহুকে ঝাড়ি দেওয়ার স্বরে বলল, আমাকে কি পুড়িয়ে মারতে চাও নাকি? কোন জন্মের শত্রুতা বাঁধিয়েছি তোমার সাথে? কুহু বলল, আমার জন্মই একটা এবং আপনার সাথে আমার এই জন্মেরই শত্রুতা। 10 মিনিটের মধ্যে যদি তৈরি হয়ে বের না হন তাহলে পুরো বাড়িটাই আগুন জ্বালিয়ে দেব। কেরোসিনের ব্যবস্থা আপনার এজেন্টই করে রেখেছে। দিহান স্তব্ধ হয়ে গেল কুহুর কথা শুনে। এটা কি মেয়ে মানুষ নাকি নির্ঘাত শাকচুন্নি? দিহান কুহুর থেকে এক পা এগিয়ে এসে বলল, তোমাদের বাসায় কোন জাতের শয়তান পোষো? এত শয়তানি নয় তো তোমার মাথায় আসে কিভাবে? বড় দুর্ঘটনা ঘটলে কি করতে? কুহু হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, 9 মিনিট। দিহান ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, ইউ আর দ্য বিগেস্ট ডেভিল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। কুহুর চেপে রাখা হাসি এখন ছুটে বের হয়ে এলো। বিড়বিড় করে বলল, যেমন কুকুর তেমন মুকুর। স্পটে পৌঁছাতে 1 ঘন্টা লেট হলো। সেখানে পৌঁছে শোনা গেল আরেক দুঃসংবাদ। যেই মেয়ে মডেলের সাথে ফটোশুটের কথা ছিল সে নাকি আজ সকালেই ছোটখাটো রোড অ্যাক্সিডেন্ট করেছে, যে কারণে তার আসা সম্ভব না। কিন্তু এই ফটোশুট অনেক গুরুত্বপূর্ণ। 2 দিনের মাঝে কাজ শেষ করতে হবে। এমন সময় মডেলের সমস্যা হওয়া মানে এজেন্সি বড় সমস্যায় পড়া। হুট করেই তো কোনো মডেলকে আনা যায় না। সবারই ওয়ার্ক শিডিউল থাকে, কন্ট্রাক্ট পেপারেরও ঝামেলা থাকে, আলোচনার বিষয়াবলী থাকে। দিহানজিতে যাওয়ার মতো হাসি হেসে কুহুকে মেকআপ রুমে বসে বলল, আমার মন আগেই জানান দিচ্ছিল যে আজকের শিডিউল ক্যান্সেল হবে। আমাকে টেনে হিঁচড়ে নিয়ে এলে। দেখো এখন পরিস্থিতি। কুহু গম্ভীর মুখে বলল, এখনো ক্যান্সেল হয়নি, তাই চুপচাপ বসে নাস্তা শেষ করুন। নাস্তা শেষ করে মেকআপ কমপ্লিট করুন। দিহান বলল, সব জানতা শমশেরি। মনে হয় আগে থেকেই সব জেনে বসে আছে। কুহু বলল, দেয়াশলাই এখনো আমার ব্যাগে আছে। আপনার চুলে হেয়ার স্প্রে করা আছে। আগুন দিকে জাস্ট চলে যাবে। দিহান বড় বড় অবাক হওয়া চোখ করে বলল, সাংঘাতিক মহিলা। এই তুমি আমার থেকে 100 গজ দূরে থাকো। কুহুকে বলার পরপরই দিহান কল করলো ইলিয়াসের নম্বরে। 2বার কল করার পর রিসিভ হলো। ইলিয়াস বলল, কেন কল করেছো? এখন তো তোমার ফটোশুট হওয়ার কথা। দিহান বলল, হওয়ার কথা কিন্তু হচ্ছে না। এখন কোথায় তুমি? ইলিয়াস বলল, অন দা ওয়ে। হয়। দিহান বলল, আমাকে যে আগ্নেয়গিরির মাঝে নাগানি চুবানি খাওয়াচ্ছ আবার বলছো হয়। ইলিয়াস বলল, সমস্যা তো নিজেই ক্রিয়েট করছো। আমার কাছে কোনো অভিযোগ করবে না। আমি আসছি। ইলিয়াসের কথা শেষ হতেই কল কেটে দেয়া হলো। দিহান আর কিছু বলার সুযোগ পেল না। সে চুপচাপ খাওয়া শুরু করলো। কুহু এই সময় এখানে ছিল না। এজেন্সির কেউ একজন তাকে ডেকে নিয়ে গিয়েছিল। দিহান খাওয়া শেখার করে তৈরি হয়ে বসে আছে। সে বসে বসে মোবাইল টিপতে টিপতে হাসছিল। সে ভাবছে সেজেগুজে বসে বসে শুধু আরাম করবে। দিহান জানেই না যে সে এখন একটা সারপ্রাইজ পেতে চলেছে। গ্রিনরুমের পর্দার অপর পাশেই যে একজনকে সাজানোর কাজ চলছে এটা দিহান জানে না। প্রায় 20 মিনিট পর দিহানের ডাক পড়ল ফটোশুটের জন্য। সে বেশ চমকালো। একা তো আজ ফটোশুট হবে না। তাহলে স্পটে যেতে বলল কেন?
মোবাইল ড্রয়ারে লক করে ক্যামেরা স্পটে গেল দেহান। সেখানে গিয়ে ক্যামেরাম্যান রাতুলকে জিজ্ঞেস করলো, মডেল না পেয়ে কি কাপল ফটোশুট একা একাই করাবেন নাকি আমার? রাতুল হেসে বলল, একা ছবি তুলবো সেটা কখন বললাম? দেহান উদ্বিগ্ন কণ্ঠে বলল, তাহলে কে আসছে আজকের মডেল হিসেবে? রাতুল একটু চুপ রইল। সে গ্রিন রুমের দরজার দিকে তাকিয়ে বলল, নিজেই দেখে নিন। দেহান তাকালো সেদিকে। প্রথমে বুঝতে পারল না যে মেয়েটিকে। কাছাকাছি আসতেই যখন বুঝতে পারল তখন চোখ তার চট গাছ হবার দশা। তার অশ্বদয় হতে আস্তে করে আওয়াজ এলো, কুহু। হ্যাঁ কুহু। অনেক রিকোয়েস্ট করার পর কুহু রাজি হয়েছে দেহানের সাথে কাপল ফটোশুট করার জন্য। শাড়ি পরা কুহুকে দেখে দেহানের নিঃশ্বাস বন্ধ হবার জোগাড়। কুহু সামনাসামনি এসে দাঁড়ায়। দেহান তৎক্ষণাৎ সরে গিয়ে লাইট স্পটের নিচে রাখা হাই টুলকে বসে পড়ে। সে রাতুলকে উদ্দেশ্য করে বলল, শেষমেশ এই পেতনির সাথে আমার ফটোশুট। কুহু বলে উঠল, আহা কি কথা! বিপদে হেল্প করছি বলে ভালো লাগছে না তাই না? নেহাত রাতুল ভাইয়া অনেক রিকোয়েস্ট করেছে, নয়তো আমার বয়ে গিয়েছে আপনার সাথে কাপল মডেল হওয়ার। দেহান কিছু বলতে যাবে এমন সময় রাতুল বলল, দেখুন আপনার কন্ট্রাক্ট পেপারে কিন্তু এটা বলা হয়নি যে আপনার সাথে যেই মডেল কাজ করবে তা ফিক্স থাকবে। এমন একটা বিপদের সময় এমন তিরিংবিরিং কেন করছেন নায়ক সাহেব? প্লিজ কাজটা শান্তিমতো করতে দিন। দেহান খেয়াল করলো রাতুলের পেছনে ইলিয়াস এসে দাঁড়িয়েছে। সে তাকিয়ে আছে কুহুর দিকে, যেন সে স্তব্ধ হয়ে আছে। দেহান মনে মনে বলল, আসছে আমার ঘরের শত্রু বিভীষণ। এই শাকচুন্নির সাথে নরম হতে যেয়ে গরম হয়ে যাচ্ছি, আর এদিকে ইনি সুযোগ রূপে নিচ্ছেন। দেহান মাথা ঝাঁকিয়ে সব চিন্তা ভাবনা ভণ্ডুল করে দিল। এসব অহেতুক ভাবনা মাথায় স্থান দেয়া যাবে না। ফটোশুটে মনোযোগী হলো সবাই। কুহুর একটু অস্বস্তি লাগছিল। দেহান আর কুহু যখন কাছাকাছি দাঁড়িয়ে ছবি তুলছিল ওই মুহূর্ত কুহুর কাছে সবচেয়ে অস্থিরতা কাজ করছিল। কুহু কখনো ভাবেনি যে এভাবে সে কোনো পুরুষের সহিত ফটোশুট করবে। মনের ভেতর একটা অনুভূতি তিরিংবিরিং করে লাফালাফি করছিল, কিছুটা পরিচিত সে এই অনুভূতির সাথে। তবে কি ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে এই লোকটার সাথে? কুহু আর দেহানের এই ছোট ছোট ঝগড়াঝাটি রোজ নিয়ম করে চলে যাচ্ছে। কেটে গিয়েছে 3-3টে মাস। বাসা থেকে ভিন দেশে যাওয়ার অনুমতি পেয়ে গেল কুহু। ইলিয়াস বাকি বন্দোবস্ত সেরে ফেলল। আজকে ওদের ফ্লাইট। গন্তব্য ম্যাপলগাছের দেশ কানাডায়। শহরে ইতোমধ্যে তুষারপাত রাজত্ব করছে। বড় প্রশস্ত জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে কুহু। এত তুষারপাতের মধ্যেও বিমানটি সুন্দরভাবেই ল্যান্ড করল। এয়ারপোর্ট থেকে কোম্পানির লোকেরা ওদের এগিয়ে নিতে আসে। তাদের পক্ষ থেকেই থাকার জন্য হোটেলের ব্যবস্থা করে দেয়া হয়। কুহু আর দেহান পাশাপাশি রুমে আছে। কুহু পোশাক পরিবর্তন করে রুমের বড় গ্লাসের জানালাটার পাশে এক কাপ কফি নিয়ে বসল। জীবনে প্রথমবারের মতো সে তুষারপাত দেখছে। এই তুষারের মতোই মনটা শীতল হয়ে গিয়েছে। বাহিরে তুষারপাত আর ঘরে বসে গরম কফি কাপে ঠোঁট পুড়িয়ে চুমুক দেওয়ার মুহূর্তটা আসলেই সুন্দর। কফি অর্ধেক শেষ হতে না হতেই দরজায় টোকার আওয়াজ পেল কুহু। যেহেতু এখন দুপুরের সময় সেহেতু সে ভাবল হয়তো ওয়েটার লাঞ্চ নিয়ে এসেছে। যদিও প্লেনে বসে হালকা স্ন্যাক্স খাওয়া হয়েছে তবুও পেটে ক্ষুধা ছুটাছুটি করছে। কাপ রেখে দরজা খুলে দেখল দেহান দাঁড়িয়ে। কুহু প্রশ্ন করার আগেই দেহান বলে উঠল, পুট অন ইউর সোয়েটার অ্যান্ড হারি আউট। দেহান এমনভাবে কথাটা বলল যেন কিছু একটা হয়েছে। কুহু দ্রুতই নিজের সোয়েটার পরে বের হয়ে এলো। দ্রুত বের হওয়ার দরুন রুমের কার্ড নিতে ভুলে গেল। দেহান কুহুকে নিয়ে লিফটে উঠে সোজা চলে গেল গ্রাউন্ড ফ্লোরে। তারপর চলে এলো হোটেলের বাইরে। কুহু বলল, এভাবে কোথায় ছুটছেন? সর্দি লেগে গেলে পরে আপনার শিডিউল ম্যানেজ করতে আমার হিমশিম খেতে হবে। দেহান বলল, হুশ কথা না বলে এদিকে এসো। জীবনের সুন্দর মুহূর্তগুলো আগলে নেওয়া উচিত। হোটেলের সামনে থাকা ম্যাপল গাছের দিকে নজর আটকে গেল কুহুর। ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে।
নিজের অজান্তেই হাত মেলে ধরেছে ঝরে যাওয়া তুষার কণা ছুতে। পায়ের নিচে ঝরে পড়া লাল রঙের ম্যাপল পাতা। এই সুন্দর মুহূর্তটা সত্যি আগলে নেওয়া উচিত। দেহান দাঁড়িয়ে কুহুর সুপ্ত খুশি বের হয়ে আসতে দেয়া উপভোগ করছে। হঠাৎ সম্বিত ফিরল দেহানের। কুহু এক মুঠো বরফ তুলে নিয়ে ছুড়ে দিয়েছে দেহানের গায়ে। পাল্টা জবাবে দেহানো কুহুর দিকে মুঠো ভর্তি করে বরফ ছুঁড়ে। বেশ কিছুক্ষণ এভাবে ছোড়াছুড়ির পর বরফের উপরেই হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে দেহান। কুহু বেশ ভয় পেয়ে যায়। সে ভাবে যে ঠান্ডায় ছোটাছুটির ফলে দেহানের কিছু হয়েছে। কি হয়েছে দেখার জন্য দেহানের কাছে ছুটে যায় কুহু। দেহানের চোখ বন্ধ। মোটা সোয়েটারের আবরণে দেহানের শ্বাস প্রশ্বাসের উঠানামা বোঝা যাচ্ছে না। কুহুর ভয়ের মাত্রা বেড়ে গেল যখন দেহানকে বেশ কয়েকবার ডাকার পরেও কোনো সাড়া পায়নি। সে দেহানের পাশে বসে বুকে কান পাতল। হার্টবিট ভালো করা শোনা যাচ্ছিল না ঠিকভাবে। কুহু দেহানের সোয়েটারের জিপার খুলে বুকে কান পাতল। এমতাবস্থায় হঠাৎ দেহান বলে উঠল, এই মেয়ে ভালো না বাসলে এত কাছে আসবে না কখনো। আরেকবার কাছে আসলে পার্মানেন্টলি আটক করব। ঝটপট মাথা তুলে নিল কুহু। অবাক হয়ে তাকালো দেহানের দিকে। ছেলেটা মুচকি হাসছে। কুহু যেন নিজের হৃদস্পন্দন নিজেই শুনতে পাচ্ছে। এই মুহূর্তে গলা দিয়ে কোনো আওয়াজ বের হতে যাচ্ছে না তার। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায় কুহু। দেহানও উঠে বসে দেহের সর্বশক্তি একত্র করে মুখে কথা ফুটালো কুহু। দেহানকে বলল, নেক্সট টাইম এমন মরার ভান করলে সত্যি সত্যিই মেরে ফেলব। সোজা বুকের মধ্যেখানে ছুরি বসিয়ে দেব। দেহান হেসে উঠে দাঁড়িয়ে বলল, তোমার হাতে ছুরির আঘাতও এক্সেপ্টেড। কুহু কিছু বলার জন্য পেল না। দৌড়ে হোটেলের ভেতর চলে গেল। নিজের রুমে ঢুকতে গিয়ে হলো বিপত্তি। রুম কার্ড সাথে নেই। কাচুমাচু হয়ে দরজার সামনেই দাঁড়িয়ে আছে। দেহান এসে মুচকি হেসে বলল, আর ইউ ওয়েটিং ফর মি? কুহু দরজায় নিজের মাথা ঠেকিয়ে বলল, অপেক্ষা করতে আমার ভয় গেছে। দেহান আরেকটু এগিয়ে এসে বলল, তাহলে দাঁড়িয়ে আছো কেন? কুহু বলল, ইচ্ছে হয়েছে তাই। দেহান হাসতে হাসতে বলল, হোয়াট আ জোক। পকেট থেকে স্পেয়ার কি কার্ড বের করে কুহুর রুমের দরজার লকে শো করল দেহান। কুহু বুঝতে পারার আগেই দরজা খুলে পড়ে যেতে নিচ্ছিল। দরজায় আঁকড়ে ধরাতে নির্ঘাত পড়া থেকে বেঁচে যায় সে। এই অবস্থা দেখে দেহানের হাসির বেগ বাড়ল। কুহু সোজা হয়ে দাঁড়িয়ে দেহানের দিকে রাগি চোখ করে বলল, ইউ ডেভিল। দেহান বলে উঠল, ডেভিল অর ডেমন, আই উইল বি এভরিথিং ফর ইউ। কুহু মৃদু চেঁচানোর স্বরে বলল, আপনি একটা অ্যালার্জি ভর্তি কুচু। বাক্য শেষ হতে না হতেই কুহু দরজা বন্ধ করে দিল। দেহানের কথাবার্তা তার ভালো ঠেকেছে না। লোকটার কি কানাডায় এসে মাথায় ভূত চাপল নাকি? নাকি তুষারস্তূপে চিৎপটাং হয়ে শুয়ে পড়েছিল সময় মাথায় কিছু হয়েছে? কুহু সোয়েটার খুলে সোজা লেপের নিচে গিয়ে শুয়ে পড়ল। রুমে হিটারের পুরো কক্ষে ঠান্ডা বিরাজ না করলেও দেহানের কথাগুলো মনের ভেতর তুষারপাত হওয়ার মতো অনুভূতি জাগাচ্ছে। বাহিরের ঠান্ডা কাঁপন ধরাতে না পারলেও মনে কাঁপন ধরেছে ঠিকই। লেপে পুরো মাথা শহর ডেকে কাচুমাচু হয়ে শুয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে কুহু। কেটে গেল 3 দিন। ফটোশুটের শিডিউল সমাপ্ত হয়েছে। কুহু এই দিন নিজেকে বেশ আগলে রেখেছে। দেহানের মুখোমুখি হওয়ার সময় সবচেয়ে বেশি নিজের মনকে কন্ট্রোল করেছে। আজ শেষ দিন কানাডায়। রাতের ফ্লাইটে ওরা দেশে ফিরবে। কুহু সবসময় চিন্তায় থাকে যে দেহান আবার কখন কি বলে ফেলে থাকে। বিপরীতে থাকা মানুষটার প্রতি আমাদের আকর্ষণ না চাইলেও তৈরি হয়ে যায়। কুহুর মনেও তেমন একটা আকর্ষণের ক্ষেত্র তৈরি হয়েছে। দিন দিন এই আকর্ষণকে কন্ট্রোল করা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে দেহানের ব্যবহারে। ইমিগ্রেশনে অপেক্ষা করছে ওরা দুজন। কুহু লক্ষ্য করল দেহানকে কেমন নার্ভাস মনে হচ্ছে। নার্ভাসনেসের জন্য বসে বসে পা মৃদু তালে ঝাঁকাচ্ছে। মাঝে মধ্যে নিজের বৃদ্ধাঙ্গুলির নখ কামড়াচ্ছে। নাতিশীতোষ্ণ ইমিগ্রেশনে বসেও দেহান যেন ঘামছে। কুহুর চিন্তা হলো এবার। চেয়ার ছেড়ে দেহানের সামনে বসে কুহু জিজ্ঞেস করলো, আপনাকে কেমন অস্থির দেখাচ্ছে?
আর ইউ অলরাইট? পানি খাবেন? এখানের ইমার্জেন্সি ডাক্তারকে ডাকবো। দেহান স্থির হয়ে গেল। কুহুকে বলল, এত প্রশ্ন কেন হুম? আমি ঠিক আছি। কুহু ব্যাগ থেকে পানির বোতল বের করে এগিয়ে ধরল দেহানের সামনে। দেহান টুক করে বোতলটা নিয়ে হাফ লিটার সম্পূর্ণ পানি খেয়ে ফেলল। কুহু বেশ বুঝতে পারছে যে দেহান নার্ভাস ফিল করছে। ঠিক কি কারণে এই অবস্থা সেটা সে জানে না। দেহানও কারণ বলে ফেলার পাত্র নয়। ফ্লাইটের সময় হয়ে যাওয়ায় ওরা বিমানের দিকে অগ্রসর হয়। বিমানে ওঠার কিছুক্ষণের মধ্যেই কুহু ঘুমিয়ে পড়ে। ঠিক ঘুম না তোদরা বলা চলে। মানুষের গুনগুনিয়ে কথা বলা কানে আসলেও ঠিক বোঝার মতো সেন্স নেই। ঘণ্টাখানেকের মধ্যেই উঠে পড়ে কুহু। উঠে চলে যায় ওয়াশরুমে। অবাক হয় তখন যখন সে ওয়াশরুম থেকে ফিরে। নিজের সিটে ফেরার পথে একজন দুজন করে সবাই কুহুকে একটা করে গোলাপ তুলে দিচ্ছে। কুহুর দু হাত ভর্তি হয়ে যায় ফুলে। নিজ আসনের কাছাকাছি আসতেই থমকে যায় সে। দেহান বড় সাইজের একটা ফুলের তোড়া নিয়ে হাঁটু গেড়ে বসেছে। দেহান বলা শুরু করলো, আমার সাথে যুক্ত হওয়ার পর প্রায় প্রতিটা সকাল শুরু হয় তোমাকে দেখে আর দিন শেষও হয় তোমাকে দেখে। আমি তোমাতে অভ্যস্ত হয়ে গেছি নিজের অজান্তেই। আমার প্রতিটা দিন তোমার খুনসুটিতে কাটে। ঝগড়াঝাটির আড়ালে প্রগাঢ় শান্তির অনুভূতি পাই। আমার এলোমেলো দিনগুলো তোমার হাতেই সাজানো হয় রোজ। ইউ আর দ্য বিগেস্ট স্টার ইন মাই লাইফ। ইউ আর মাই সানশাইন। ইউ বি মাইন ফর এভার। প্লেনের উপস্থিত যাত্রীরা মৃদু স্লোগানের সুরে বলল, শেষ। কুহু কিছুক্ষণ স্তব্ধ থাকার পর বলল, নেক্সট মুভির কোনো একটা সিনের রিহার্সাল ছিল বুঝি এটা? অভিনয় ভালোই হয়েছে। পুরস্কার দেয়া যেতে পারে। দেহান মন খারাপের স্বরে বলল, দ্যাটস নট আ জোকস, মর সিরিয়াস কুহু। কুহু সাহস করে দেহানের চোখে চোখ রেখে বলল, ক্যারিয়ারের চিন্তা নেই বুঝি? একদম ধস নামবে। দেহান বলল, মাই ফিলিংস ফর ইউ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। ইউ আর মাই সায়েন্স স্টার। তুমি আমার মানে আমি পুরো পৃথিবী জিতে নিতে পারবো। সবার কাছে আমি একজন স্টার, যাকে সবাই পেতে চায়। বাট ইউ আর মাই স্টার। আই অনলি নিড ইউ। কুহু হাসল, কিন্তু হাসির সঙ্গে চোখের বাঁধ উপচে বের হয়ে এলো সুখের টপ্তননা জল। এতক্ষণ যাবৎ ধরে থাকা ফুলের তোড়াটা কুহু নিজ হাতে তুলে নিল। দেহানও হেসে উঠল। সে এক প্রাণ খোলা হাসি। দেহানের এমন জিতে যাওয়ার হাসি বোধ হয় এই প্রথম দেখল কুহু। সমাপ্ত।